আসসালামু আলাইকুম। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার চোখের একটু সমস্যার কারণে আমার চোখে একটু প্রবলেম হয়েছে। চোখের সমস্যার কারণে আজকের আমি ক্লাসটা গ্লাস করে নেওয়া লাগতেছে। এটার জন্য আমি ফার্স্টেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আজকের ক্লাসটা ডিরেক্ট খালি অনলাইনের জন্য রেকর্ড করতেছি এমন না। আমার সামনে হচ্ছে আমার অফলাইনে স্টুডেন্টরা বসে আছে। মানে সহজ কথায় অফলাইনে ক্লাস নিচ্ছি, ওইটা হচ্ছে অফলাইনে রেকর্ডেড ক্লাসে অনলাইনে ছাড়া হচ্ছে এবং এটা প্রিমিয়ার লাইভ হিসেবে চলতেছে। আচ্ছা, খেয়াল করো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জেনেটিক্স আর কি ইভলিউশন, হ্যাঁ, যেটার বাংলা অর্থ হইতেছে তোমার জিন তত্ত্ব এবং বিবর্তন। তো তত্ত্ব মানে হচ্ছে কোন একটা থিওরি, আর জিন তত্ত্ব মানে হচ্ছে আমাদের, আমরা তো জানি আমরা কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। কোষের ভিতরে আবার কি থাকে, ক্রোমোজোম থাকে বা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ আবার কি দিয়ে তৈরি, জিন দিয়ে তৈরি। তো ওই জিনের বৈশিষ্ট্য, জিন কিভাবে হচ্ছে আমাদের পিতামাতা থেকে আমাদের দেহে সঞ্চারিত হয়, এগুলো নিয়ে কথাবার্তা। আর আরেকটা হচ্ছে বিবর্তন। এই বিবর্তন জিনিসটা হইতেছে যে, যদিও আমরা মুসলমান কিন্তু এটা বিশ্বাস করা যাবে না। ওই যে অনেকে বলে না যে বানর থেকে মানুষ আসছে, তো ওইগুলো তো আমরা পরে আসতেছি, তো এগুলো আমিও পড়ছি, তোমরাও পড়বা, সবাই পড়বে। বাট পর্ব বিশ্বাস করা যাবে না। পড়া এক জিনিস, বিশ্বাস করা আরেক জিনিস। তো বিবর্তন নিয়ে যখন পড়তে যাবো তখন এটা নিয়ে আরো কথা বলবো। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না, সহজ কথা। এখন মানকা সিপাই পড়া পইরা পড়তে হবে আর কি। আচ্ছা, তাহলে চলো আমরা জিন তত্ত্ব নিয়ে শুরু করি। তো ফার্স্টে আসো, প্রথম পেজে এখানে কিছুই লাগবে না। দ্বিতীয় পেজে আসো। আর আমাদের জিন তত্ত্ব, জিন শব্দটা, ওই শব্দটা হচ্ছে আমাদের জেনেটিক্স। নাম কি এটা? জেনেটিক্স। তাহলে ডাক দাও যে জেনেটিক্স কাকে বলে বা বংশগতিবিদ্যা কাকে বলে, এটা ব্র্যাকেট দাও। আগে ব্র্যাকেট দিয়ে বলো, দেন দেখো কি বলছে। বলছে দেখো, জেনেটিক্স যেহেতু এটার নাম হচ্ছে বংশগতিবিদ্যা, বিদ্যা মানে কি একটা সাবজেক্ট, তাই না? বায়োলজি, যেমন এটার নাম কি, জীববিদ্যা, তাই না? একেভাবে জুলজি আছে, বোটানি আছে। তো বায়োলজি এরকম অনেক শাখা আছে। তো জীববিজ্ঞানের যে শাখায় কিসের গঠন নিয়ে আমি বললামই যে আমাদের এখানে জিন নিয়ে আলোচনা হবে। জিনের, জাস্ট জিন শব্দটা মনে রাখো, জিনের গঠন, জিনের কাজ, জিন কিভাবে বংশ পরম্পরায় সঞ্চালন করে, মানে পিতা মাতা থেকে কোথায় যায়, সন্তানের মধ্যে যায়, এগুলোর ফলাফলটা কি হয়। মানে ধরো একটা কালো ছেলে আর একটা সাদা মেয়ে যদি বিয়ে করে, তাহলে তাদের সন্তান কেমন হবে, এরকম ফলাফলগুলো এখানে বিশ্লেষণ করা হয় আর কি। তো ওই শাখাটাতে কি বলে, বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব বা জেনেটিক্স, তিনটা নাম দাগ দিয়ে ফেলো। জীববিজ্ঞানে যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হয়, সংক্ষেপে যদি না পারো পরীক্ষায়, তাহলে জাস্ট সিম্পল এটা লিখে দিবা। জীববিজ্ঞানে যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাতে কি বলে, বংশগতিবিদ্যা। এবার আসলে একটা বিজ্ঞানীর নাম উইলিয়াম ব্যাটসন, নামের পাশে স্টার দাও। উনি হচ্ছে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করছে। তাহলে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রবর্তন করছে? উইলিয়াম ব্যাটসন। আচ্ছা, তো জেনেটিক শব্দটা হচ্ছে দাগ দাও, এটা একটা গ্রিক শব্দ, ইংরেজি না, পাশিসটা দিয়ে রাখা। তো জেনেটিক শব্দটা কি? গ্রিক। তোমরা যেটা করবা, বায়োলজিতে যত গ্রিক শব্দ আছে, ল্যাটিন শব্দ আছে, ইতালি শব্দ আছে, সবগুলো একসাথে চার্ট করে ফেলবা। যেমন গ্রিক শব্দ সবচেয়ে বেশি, ল্যাটিন এরপরে, আর ইতালি খালি দুই একটা আছে। ইতালি বলতো কোন শব্দ, কোনটা আছে ইতালি তোমার বইয়ে? না না, মানে ইতালি একটা শব্দ আছে, বলো, তোমারও পড়ানো হয়েছে, তুমিও পড়ছো, তুমি ছিল না। একটা রোগ ছিল, জ্বর রোগ। চতুর্থ অধ্যায় তোমাদের পড়া হয়েছে না, বোটানি? বলো। ম দিয়ে, ম্যালেরিয়া। ম্যালেরিয়া শব্দটা ইতালি থেকে আসছে। আর বেশিরভাগ শব্দগুলো, তোমরা ম্যালেরিয়া পড়ো নাই, বেশিরভাগ শব্দগুলো কই থেকে আসে স্যার? গ্রিক। ইতালি, ল্যাটিন থেকেও আসে, ল্যাটিন থেকে কম, বাট বেশিরভাগ গ্রিক। যদি কোনোদিন পড়িয়ে না পারো কই থেকে আইছে, কি জায়গা দিয়ে এসে পড়বা, গ্রিক। আচ্ছা, দেন চলে আসো। এই জেনেটিক শব্দের মানে মানে নর্মালি গ্রিক ভাষায় এটার অর্থ কি? আমরা তো জেনেটিক্স মানে বুঝলাম জিন নিয়ে আলোচনা, গ্রিকে এটা দ্বারা বোঝায় হচ্ছে পরিণতি স্বরূপ ঘটায়। শব্দটা দাগ দাও, ইংরেজি দাগ দাও, টু বিকম, মানে কিছু হওয়া। মানে মানুষ বলে না এটা পরিণতি ভালো হবে না, তো এইটা মানে বোঝা যাচ্ছে কোনো একটা কিছু ঘটবে, ওইটার প্রেক্ষিতে কিছু আরেকটা ঘটবে। মানুষ কয় তুমি একটা খারাপ কাজ করছো, এটার একটা ফলাফল হবে না, তো এটা বোঝাচ্ছে পরিণতি স্বরূপ ঘটা। মানে তুমি এই কাজটা করলে ওইরকম আরেকটা কাজ হবে। মানে একটা লম্বা গাছ আর একটা খাটো গাছ, ওই দুইটার মধ্যে যদি নিষেধ ঘটাও, তা পরবর্তী দিকে আবার গাছ হবে না, হবে না? তো ওই গাছটা কেমন হবে, হয় লম্বা হবে, নয় খাটো হবে, নয় মাঝারি হবে। তো ওই একটা ফলাফলের কারণে, রেজাল্টের কারণে আরেকটা ফলাফল আসবে, ওইটাই হচ্ছে। বা আরেকটা শব্দ থাক দাও, কোনো কিছুতে উদ্বুদ্ধ হওয়া। এগুলো এমসিকিউতে দিয়ে দেয় যে জেনেটিক্স শব্দের মিনিং কি। তো এগুলা না পারলে পরে এমসিকিউ পারবা না। দেন পরবর্তী পেজে চলে আসো। তো জিন তত্ত্বের প্রয়োজনীয়তা, জিন তত্ত্বের এগুলা কোনোদিনও লাগবে না। চলে আসো পরবর্তীতে আমি যেখানে বলি সেখানে, গ্রেগর জোহান মেন্ডেল, এখান থেকে আমাদের আসল পড়াশোনা শুরু। তো ফার্স্টে এসে থাকবে, ওনাকে বলা হয় আধুনিক জিন তত্ত্বের জনক। পাঁচটা দিয়ে রাখো, এমসিকিউ মাস্ট বি থাকবে। আধুনিক জিন তত্ত্বের জনককে? গ্রেগর জোহান
মেন্ডেল, এবং এটা পরীক্ষা প্রচুর আসে। জিনতত্ত্ব জনককে গ্রেগর জোহান মেন্ডেল। আচ্ছা, এখন আসো ওনার সম্পর্কে আমার কিছু জানা লাগবে। ফার্স্টে সে দাগ দাও, উনি হচ্ছে অস্ট্রিয়াবাসী। নর্মালি বিজ্ঞানীরা কোথায় বসবাস করে এগুলো লাগে না, বাট ওনার এটা আছে, উনি কোথায় বসবাস করতেন, অস্ট্রিয়াবাসী। এবং উনি একজন ধর্মযাজক ছিলেন। ধর্মযাজক তো বুঝো নাকি, মানে ওই যে ধর্ম প্রচার করতেন সহজ কথায়। আচ্ছা, তো উনি যেটা করছে 7 বছর, 7 17 দাগ দাও, 7 বছর পর্যন্ত, কয় বছর, একটা গাছ নিয়ে উনি গবেষণা করছে। গাছটার নাম হচ্ছে মটরশুটি গাছ। দাগ দাও, কি গাছ স্যার? তাহলে কি গাছ নিয়ে উনি 7 বছর গবেষণা করছে? তো ওই 7 বছর গবেষণা করে উনি মাত্র 2টা সূত্র, মাত্র 2টা না, মানে সূত্রগুলো গুরুত্ব খুবই, মানে খুব বেশি, অতিরিক্ত বেশি বলার বাহিরে। তো 2টা সূত্র প্রবর্তন করছে। তো তার ওই 2টা সূত্রকে একসাথে বলা হয় মেন্ডেলের সূত্র, বা ইংরেজিতে বলা হয় মেন্ডেলিজম। তাহলে মেন্ডেল 7 বছর গবেষণা করে যে সূত্র 2টা দিছে, ওই সূত্রগুলো বলা হয় কি স্যার? মেন্ডেলের সূত্র বা কি নিজম। আর এই কারণে হচ্ছে মূলত মেন্ডেলের এই সূত্রগুলোর কারণে আমাদের যে জিন তত্ত্বটা, এই জিন তত্ত্ব ওনার সূত্রের উপর ভিত্তি করে আছে। মানে আমরা যে এখন আলোচনা করব জিন তত্ত্ব নিয়ে, এই জিন তত্ত্ব সম্পূর্ণ ওনার সূত্রের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় কি স্যার? জিন তত্ত্বের জনক। মানে ওনার সূত্রের উপরে হচ্ছে জিন তত্ত্ব আলোচনা করা হয়েছে। আচ্ছা, সূত্রগুলো কি আমরা একটু পর জানতে পারবো। দেন চলে আসো ওনার সংক্ষিপ্ত জীবনী, এগুলা থেকে এমসিকিউ আসে। উনি কত সালে জন্ম করছে এগুলো লাগবে না, কৃষকের সন্তান এগুলো লাগবে না, উনি ডাক্তার হবেন না, বিজ্ঞানী হবেন এগুলো লাগবে না কখনো। আমার লাগবে উনি যে মটরশুটি গাছ নিয়ে গবেষণা করছিল, কয় বছর? 7 বছর। প্রশ্ন আসবে কয় প্রকার মটরশুটি নিয়ে আলোচনা করছে বা গবেষণা করছিল? 34 প্রকার। এটা 25টা দিয়ে এটা এমসিকিউ থাকবেই, যে মেন্ডেল কত প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করছিল স্যার? 34 প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করছে। এবং মটরশুটির একটা বৈজ্ঞানিক নাম আছে, এই বৈজ্ঞানিক নাম পরীক্ষা আসা প্রচুর আসে। দাগ দাও, পিসাম সেটিভাম, পিসাম। তাহলে আমি আবার বলতেছি, মেন্ডেল কত বছর গবেষণা করছিল? মোট 7 বছর। 7 বছর গবেষণা করছিল উনি কি গাছ নিয়ে? মটরশুটি গাছ নিয়ে। কত প্রকার মটরশুটি গাছ নিয়ে? 34 প্রকার। আর মটরশুটির বৈজ্ঞানিক নাম কি? পিসাম সেটিভাম, পিসাম সেটিভাম। ওকে, এবার আসো, উনি বললামই তো 7 বছর পরিশ্রমের পরে কয়টা সূত্র আবিষ্কার হয়েছিল? 2টা। তো এগুলো লাগবে না, কিন্তু উনি এই সূত্র 2টা আবিষ্কার করার পরে, তুমি 2টা সূত্র আবিষ্কার করছো, তুমি একটা বই লিখছো, তুমি কিছু একটা আবিষ্কার করছো, এটাকে নিজের মতো রাখা দিবে না, প্রকাশ করবা, অবশ্যই প্রকাশ করবা। তুমি এই মটরশুটি গাছ নিয়ে 7 বছর গবেষণা করছে, 34 প্রকার মটরশুটি গাছ নিয়ে করে 2টা সূত্র উদ্ঘাটন করছে, বিভিন্ন ফলাফল তৈরি করছে। তৈরি করে উনি একটা সংস্থার কাছে দিছে, সহজ কথা একটা সোসাইটির কাছে দিছে, ওটার নাম ছিল ব্রুন কালচার হিস্ট্রি সোসাইটি, ব্রুন কালচার। তো ওখানে দিছিল কেন? আচ্ছা সরি, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি ওখানে দিছিল কেন? জানো ওনার ফলাফলটা ওনারা একটু খতিয়ে দেখে, যে রেজাল্টটা আসলে এটা বিজ্ঞানের কোনো শাখায় কোনো অবদান রাখতে পারে কিনা, বা এটা ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে কিনা, বা ওনার রেজাল্টটা সবার কাছে প্রকাশ পাক, এই জন্যই তো। কিন্তু এই বেচারারা যেটা করছে, মানে এই প্রতিষ্ঠানটা, ওনারা এটারে খুব সাধারণ একটা পরীক্ষা ভাবছে। মেন্ডেলের সূত্রগুলো ছিল এমন, যে একটা লম্বা গাছ আর একটা খাটো গাছ, মানে একটা খাটো মানুষ আর একটা লম্বা মানুষ, দুইটারে বিবাহ দিচ্ছে। তাহলে পরবর্তী বংশধরে যে সন্তানগুলো জন্ম হবে এগুলো কেমন হবে। তো উনি এটা প্রমাণ করছিল, পরবর্তী বংশধরের মধ্যে লম্বার খাটো না, লম্বা মানুষ হবে 3জন আর খাটো মানুষ হয় 1জন। উনি এরকম একটা গবেষণা দিচ্ছে, কথা বুঝতে পারতেছ? তো তারা বলতেছে এটা তো সাধারণ হইতেই পারে, যে লম্বার খাটো বিবাহ দিলে 3টা লম্বা একটা খাটো এমন হইতে পারে। তো উনি এটারে, মানে ওনারা এটারে সাধারণ বললে এটার আর কোনো প্রকাশ করে নাই, নর্মাল হিসেবে রাখা দিচ্ছে। পরবর্তীতে খেয়াল করো, পরবর্তীতে যেটা হয়েছে, যে ওনার এই সূত্রগুলোর গুরুত্ব কেউ উপলব্ধি করতে পারেনি। যখন 1884 সাল হয়েছে, মানে তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগেই, ওনার সূত্র প্রতিষ্ঠা লাভ করছে 1900 সালে, বাট 84 সালে উনি মারা গেছে। তার 16 বছর, মানে 1900 সালে হচ্ছে 3জন বিজ্ঞানী, কয়জন বিজ্ঞানী? এই 3জন বিজ্ঞানীর নাম রাখলো, 3জন বিজ্ঞানী ওনার ফলাফলগুলো পুনরাবিষ্কার করছে। মানে উনি যে রেজাল্ট গুলা বাইর করছে গাছপালা নিয়ে, এগুলা উনি জমা দিয়েছিল একজনের কাছে বা একটা প্রতিষ্ঠানের কাছে, ওনারা এগুলা প্রকাশ করে নাই, ভাবছে এগুলো সাধারণ সূত্র। কিন্তু 1984 সালে উনি মারা গেছে, মারা যাওয়ার পর 16 বছর পর 1900 সালে, সরি 1884 সালে মারা গেছে। 1900 সালে আরো 3জন বিজ্ঞানী, উনি যে আবিষ্কার গুলো করছে সেম সেম আবিষ্কার আরো 3জন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে করছে। তুমি বলো তো, যে একটা ঘটনা এক জায়গায় ঘটলো, দেখ একটা মানুষ এক জায়গায় মারা গেল, তো মারা গেলে মারা যাইতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ঠিক সেম সেম হুবহু ভাবে যদি আরো 3জন মানুষ মারা যায় আরো 3 জায়গায়, তখন তুমি এটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরবা না? অবশ্যই একটা মার্ডার কেস হিসেবে দেওয়া যেতে পারে না? একইভাবে এটার ক্ষেত্রে এমন হয়েছে, যে উনি যখন আবিষ্কার করছে, মেন্ডেল সূত্রগুলো আবিষ্কার করছে,
করার পরে এটার সাধারণ হিসাবে নিচে একটা প্রতিষ্ঠানের কাছে জমা দিয়েছিল, ওনারা এটারে গবেষণা করে নাই বা ধরেই নাই, এটারে মানে খুব কম মূল্য হিসেবে ধরে রাখছে। বাট যখন ওনার মৃত্যু 16 বছর পরে আরো 3জন বিজ্ঞানী এগুলো আবিষ্কার করছে, তখন ওনার মাথায় নাড়া দিয়ে উঠছে একই জিনিস এতজন কেন আবিষ্কার করতেছে, নিশ্চয়ই এটা নিয়ে অবশ্যই কোনো গুরুত্ব আছে। আচ্ছা, এখন ওই 3জন বিজ্ঞানীর নামগুলো আমার লাগবে, যা মেন্ডেলের সাথে সাথে আর কোন 3 বিজ্ঞানী আমাদের এগুলো আবিষ্কার করছে, কে কে স্যার, কোন দেশের বিজ্ঞানী, এটা লাগবে না, জাস্ট বিজ্ঞানীগুলোর নাম লাগবে। ব্রিজ শব্দটা দাগ দাও, করেন্স শব্দটা দাগ দাও, স্টারমেট শব্দটা দাগ দাও। স্যার খালি ছোট্ট একটা করে নাম মনে রাখো তাইলে হবে, কারণ এগুলো রিটার্নে আসবে না, কই আসবে, এমসিকিউতে। একদম পুরো নাম মনে রাখার দরকার নেই, তুমি পুরো নাম মুখস্থ করবা, কিন্তু অন্তত অন্তত ছোট্ট নামগুলো হইলো মনে রাখ। তাইলে মেন্ডেলের যে সূত্রগুলা, জিন তত্ত্বের সূত্রগুলা পৃথক পৃথক ভাবে আর কি কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, ব্রিজ, করেন্স, স্টারমেক। এই বৃষ্টি হইতেছে ভাই রে, কি কয়, এইখানে তো পুরো পরিষ্কার। আর তুমিও যে দিক থেকে আসছো ওই দিক থেকে বৃষ্টি হইতেছে, তাই না? এই ভাবকি মানকিতে প্রত্যেকদিন সকালবেলা বৃষ্টি হইবই, এটা ওই দিকের আবহাওয়ার অভ্যাস। আচ্ছা, তো দিন শেষে আশ্চর্যের বিষয় হলো এই বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে মেন্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছে। মানে ওই 3জন বিজ্ঞানী জানতোই না যে মেন্ডেল নামক একজন বিজ্ঞানী, ওনারা যা কিছু আবিষ্কার করছে এগুলো আগে আবিষ্কার করে ফেলছে, ওনারা জানতো না, জানলে কি আবিষ্কার করতো, যে তুমি জানো একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, তুমি কি আবার আবিষ্কার করতে যাবা, এটা আবিষ্কার করে কি কইবা আমি আবিষ্কার করছি, না। কিন্তু ওনারা কেউই জানতো না যে এই ওনারা যে সূত্রগুলো আবিষ্কার করছে এগুলো মেন্ডেল আগে আগে আবিষ্কার করে রাখছে। এবং এইভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্র আবিষ্কার এবং প্রকাশ পায়। এবং দিন শেষে যেহেতু মেন্ডেলে আগে আবিষ্কার করছিল, দিন শেষে বংশগতির জন্য কাকে দেওয়া হয়েছে স্যার, মেন্ডেলকে। আচ্ছা, তো আমরা সহজ কথায় আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি যা যা পড়ছি, আমরা পড়তেছি জিন তত্ত্ব আর কি বিবর্তন। তো জিন তত্ত্ব মানে কি হচ্ছে, যেখানে কি নিয়ে আলোচনা করা হয় স্যার, জিন নিয়ে। আর জিন তত্ত্ব শব্দের ইংরেজি শব্দ হচ্ছে জেনেটিক্স। কি স্যার, জেনেটিক্স। এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, যেটা মানে বোঝা হচ্ছে পরিণতি স্বরূপ ঘটা, মানে কিছু একটা ঘটবে ওটার বিপরীতে আর একটা ঘটনা ঘটবে। এখন জিন তত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। কেন বলা হয়, উনি যেটা করছিল ওনার জীবনের 7টা বছর এটার পিছনে নষ্ট করছে। উনি যেটা করছে 34 প্রকার, কত প্রকার, 34 প্রকার মটরশুটি গাছ নিয়ে গবেষণা করছে 7 বছর লাগে। গবেষণা করার পরে, আর মটরশুটির একটা বৈজ্ঞানিক নাম আছে কি, পিসাম সেটিমাম। দেন 34 প্রকার মটরশুটি নিয়ে গবেষণা করার পরে, গবেষণা করে যে রেজাল্ট গুলা পাইছে, 2টা সূত্র পাইছে। ওই সূত্র 2টারে কয় মেন্ডেলিজম। কি লিজম, যেহেতু বিজ্ঞানীর নাম মেন্ডেল, ওনার সূত্রগুলোরে বলা হয়েছে কি লিজম। দেন সূত্রগুলো উনি হচ্ছে একটা প্রতিষ্ঠানের কাছে, প্রতিষ্ঠানের নাম কি স্যার, ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, ওখানে দিছিল। বাট ওনারা এটার হচ্ছে গ্রাহ্য করে নাই, ওনারা এটা খুব ছোট হিসাবে দেখছে, ভাবছে এটা কি আর, যে একটা বড় গাছ একটা ছোট গাছ দুইটার মধ্যে নিষেধ ঘটাইছে, গাছগুলো হয়েছে মাঝারি এরকম। তো ওনারা এগুলার কোনো গুরুত্ব দেয় না, পাত্তাই দেয় নাই, ওনারা কইছে এগুলো কিছুই না, নিয়ে যাও তোমার গুলো তুমি। তো পরবর্তীতে উনি মারা গেছে 1884 সালে, মেন্ডেল মারা গেছে। মারা যাওয়ার 16 বছর পরে 1900 সালে, একই সালে 3জন বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে উনি যে জিনিস সূত্রগুলো আবিষ্কার করছে ওই সেম সূত্র আবার আবিষ্কার করছে। তাহলে একই জিনিস কয়জন আবিষ্কার হলো এবার, 4জন। তো এতক্ষণ কেউ গুরুত্ব দেয় না, এবার যেহেতু 4জন আবিষ্কার করছে এবার একটু গুরুত্ব দিয়ে দেখতেছে যে একই জিনিস বারবার কেন আবিষ্কার হয়েছে, তার মানে এটা কোনো একটা গুরুত্ব আছে। আচ্ছা, এরপরে দিন শেষে যখন গুরুত্ব বুঝতে পারছে, জনক কাকে দিছে, মেন্ডেলকে দিছে, কারণ মেন্ডেলের আগে আবিষ্কার। এখন কথা হচ্ছে এগুলো কি, রেজাল্ট গুলো কি, মেন্ডেলের সূত্রের যে গবেষণাটা বা রেজাল্টটা, এটারে বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। কি বলে স্যার, শব্দটার নাম কি, মেন্ডেলিয়ান। মানে মেন্ডেল যে গবেষণা করছে, গবেষণা করে যে রেজাল্ট গুলো পাইছে, সম্পূর্ণ রেজাল্টকে একসাথে কি বলে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এটা কই আছে শব্দটা, একবার একসাথে, এখানেই কথাটা লেখে নাই, আমি তোমাকে নিয়ে দেখাইতেছি, একটু ওয়েট করো। একদম এই যে এখানে, এইখানে এসে ব্র্যাকেট দিয়ে ফেলো, পরের পেজে দেখো, মেন্ডেলের গবেষণার ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স বলা হয়। তা তোমার যদি ক নাম্বারে আসে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে, ব্র্যাকেট দাও। আচ্ছা, তাহলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স কাকে বলে, মেন্ডেল যা গবেষণা করছে আর মেন্ডেল গবেষণা করে যে ফলাফল পাইছে, দুইটাকে একসাথে কি বলা হয়, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এখন গবেষণাটা কি, এটা জানা লাগবে না আমার একটু, গবেষণাটার দিকে একটু আসো। উনি মটরশুটি গাছ নিয়ে আলোচনা মানে গবেষণা করছে। খেয়াল করো, এখানে অনেক কথা আমার স্কিপ করা লাগবে, তার কারণ আছে, কারণ এগুলো নিয়ে আমাদের বিস্তারিত পড়তে হবে আবার। হ্যাঁ, তো আমি একটু সংক্ষেপে বলি, আমি একটা চার্ট দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এখানে আস, এটা দেখাইলে এক নজরে দেখে ফেলবা যে মেন্ডেলের গবেষণাটা কি। উনি টোটাল এখানে আমরা দেখছিলাম উনি কয় প্রকার মটরশুটি গাছ নিয়ে গবেষণা করছিলেন, 34 প্রকার। কয় বছর ধরে, এখন মটরশুটি গাছের উনি টোটাল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। কয় জোড়া, তথ্যগুলো মনে রাখা লাগবে। 7 বছর গবেষণা করছে 34 প্রকার মটরশুটি গাছ নিয়ে, এখন 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। কয় জোড়া বৈশিষ্ট্য, এটা মানে কি বোঝায়,
উনি মটরশুটি গাছের বীজ নিছে, কি নিছে স্যার? বীজ। তো বীজের আকার নিয়ে কাজ করছে আর বীজের বীজপত্র নিয়ে কাজ করছে। কি কি নিয়ে কাজ করতে বললাম? আকার, বীজপত্র। তো বীজের আকার, মটরশুটি দেখছো না স্যার? তোমরা মটর ভাজা খাও না স্যার? তো মটরশুটির আকার কেমন হইতে পারে? কিছু কিছু মটরশুটি হয় একদম পুরো গোল হয়, আবার কিছু কিছু হয় ওই যে তোমরা ছোলা বুট খাও না, ছোলা বুট, ছোলা বুট যেরকম একটু মানে একদিক দেখায় মানে চোখা টোকা বা একটু চ্যাপটা চ্যাপটা হয়, ওই রকম, ওইটার আমরা বলো কুঞ্চিত। উনি কি করছে, মটরশুটির বীজ উনি দেখছে একটা মটরশুটি গাছ আছে ওইটার বীজ মানে মটরশুটিটা গোল, আরেকটা মটরশুটি গাছ আছে ওইটার মটরশুটিটা কেমন কুঞ্চিত হলো। কয় জোড়া বৈশিষ্ট্য হইলো এখানে? এখানে কিন্তু একটা বৈশিষ্ট্য না, এক জোড়া বৈশিষ্ট্য। কয় জোড়া? গোল কুঞ্চিত, এক জোড়া বৈশিষ্ট্য। আচ্ছা, এবার মটরশুটির বীজপত্রটা কেমন? কিছু মটরশুটির বীজপত্র দেখছে সবুজ, বেশিরভাগ আমরা সবুজ দেখি তাই না? আবার কিছু মটরশুটি দেখছে কেমন হলুদ। তাহলে আরেক জোড়া বৈশিষ্ট্য, কয় জোড়া বৈশিষ্ট্য হইলো? এইগুলো কিন্তু আমার এমসিকিউতে লাগবে যে নিচের কোন বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করে না। তাহলে আমার বৈশিষ্ট্য মনে রাখা লাগবে। তাহলে এক নাম্বার বীজ, বীজ নিয়ে কয়টা? দুই জোড়া। একটা হচ্ছে বীজের আকার আর একটা বীজের কালার। কথা বুঝতে পারতেছো? বা বীজপত্রের রং। আর ফুল নিয়ে কাজ করছে, ফুলের রং। তো ফুলের রং কিছু কিছু গাছের মটরশুটি গাছের ফুল দেখছে সাদা, কিছু দেখছে বেগুনি। তাহলে ফুলের রং গেল এক জোড়া। কয় জোড়া হইলো স্যার? তিন জোড়া। দেন আসে খোসা। ওই যে মটরশুটির উপর দিয়ে একটা খোসা থাকে না, সিমের যেমন উপর দিয়ে খোসা থাকে, তো খোসার আকার, কিছু খোসা আকার দেখছে একদম পুরো মসৃণ, দেখা যায় না এটা একদম পুরো মসৃণ না, মানে এটাকে মসৃণ না খাস কাটা খাস কাটা খাস কাটা। তাহলে খোসার আকার নিয়ে একটা, খোসার আকার যেমন খোসার কি নিয়ে হইতে পারে? বর্ণ নিয়ে। তো বর্ণ হলুদ হইতে পারে, সবুজ, ওইটা ওইটার মতো হলুদ সবুজ। আচ্ছা, তাহলে কয় জোড়া গেল? টোটাল 5 জোড়া হয়ে গেছে। এবার হচ্ছে কাণ্ড নিয়া, কি নিয়া? কাণ্ড, মানে গাছটা কি বড় নাকি খাটো, গাছের মধ্যে, তারপরে হচ্ছে গাছের মধ্যে ফুলটা কই থাকে, গোড়ায় থাকে না আগায় থাকে। তো কাণ্ডে ফুলের অবস্থান, একটা হচ্ছে কাক্ষিক আর একটা কি? তো কাক্ষিক বুঝো? ধরো এটা হচ্ছে একটা গাছ, সহজ কথায় আমি যদি তোমাকে ইয়াতে যাই, নোটে যাই, ধরো এটা হচ্ছে একটা গাছ, ধরো এটা হচ্ছে একটা গাছ, হ্যাঁ। আচ্ছা, সুন্দর হয়েছে না? আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা গাছ। তো গাছের এই যে এটা একটা ডালপালা না স্যার, এটা আরেকটা ডাল না, এই ডালগুলোর বলে কক্ষ। কি বলে স্যার? তো কক্ষ থেকে যদি আমাদের মুকুল বার হয়, ফুল বার হয়, কি বার হয় স্যার? তখন এটা আমরা বলি কক্ষ মুকুল। কি মুকুল? আর ফুল যদি একদম গাছের আগায় ধরে, কই ধরে স্যার? তখন এটা আমরা বলি শীর্ষ মুকুল। কি মুকুল? তাহলে গাছের যে ডালপালা গুলা থাকে, ডালপালার যে গোড়া গুলা থাকে, তুমি দেখবা যে বিভিন্ন ফুল টুল ধরে যে গাছের ডাল বাড়ে, ডালের গোড়া থাকে একটা ফুল বেরো, তো এটা আমরা বলি কাক্ষিক মুকুল। আর যদি একদম উপরে ধরে ফুল, তার আমরা বলি শীর্ষ মুকুল। যেমন গোলাপের ক্ষেত্রে চিন্তা করো তো, সাইডে ধরে না একদম উপর দিকে ধরে, মানে যে কোনো একটা ডাল, এই ডালের একদম মাথায় ধরে নাকি গোড়া দিয়ে ধরে? একদম মাথায় কিন্তু ধরে। তো সরি, কি ফুল? গোলাপ ফুল। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের ফুলের অবস্থা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে কাক্ষিক, এই যে দেখো স্যার ওই ফুলটা তো দেখছো সাদা করে কালারটা, ঠিক এই ডালের গোড়ায়, ডালের গোড়ায়, যে ডালের গোড়ায়। আর শীর্ষ মুকুল ফুল দেখছো কই যাচ্ছে? একদম একদম উপরে। ক্লিয়ার স্যার? আরেকটা গাছের কাণ্ড, কাণ্ডের দৈর্ঘ্য কেমন হইতে পারে? লম্বা কাণ্ড হইতে পারে, খাটো কাণ্ড। তাহলে টোটাল কয় জোড়া বৈশিষ্ট্য কাজ করছো উনি? আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে কেমনে কাজ করছে। উনি যেটা করছে, একটা গোল মটরশুটিওয়ালা গোল বীজের মটরশুটি গাছ নিছে, একটা কুঞ্চিত বীজের মটরশুটি গাছ নিছে, নিয়ে দুইটারে বিবাহ করাইছে। সহজ কথা, নিষেধ করাইছে। কি করাইছে? নিষেধ করানোর পর দেখতেছে প্রথমবার নিষেধ করাইছে, করানোর পর দেখছে পরবর্তী যে বীজগুলো, এগুলো গোলও হয় না কুঞ্চিত হয় না, গোল আর কুঞ্চিত মাঝামাঝি হয়ে গেছে। বা আমি এটা দিয়ে না বোঝাই, এটা দিয়ে আমাদের প্রমাণ আছে দৈর্ঘ্যটা দিয়ে। উনি একটা লম্বা গাছ নিছে আর একটা খাটো গাছ নিছে। কি গাছ? লম্বা গাছ আর খাটো গাছ, দুইটারে কি করাইছে? নিষেধ করাইছে। কি করাইছে? নিষেধ। নিষেধ করানোর পর উনি দেখতে পাইতেছে পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো খাটো গাছ নাই, সবগুলো লম্বা গাছ হয়ে গেছে। 4টা গাছের মধ্যে কি গাছ হয়ে গেছে? সবগুলা। দেন ওই যে লম্বা গাছগুলো হয়েছে, ওই লম্বা গাছের মধ্যে আবার নিষেধ ঘটাইছে। এবার ঘটানোর পর দেখতেছে লম্বা হয়েছে 3টা, খাটো হয়ে গেছে একটা। আমার কথা কি বুঝতে পারতেছো? মূল কথাগুলো আমরা জানবো, রেজাল্ট গুলো কি হয়। তো এইভাবে উনি গবেষণা করছে যে একটা হলুদের সাথে একটা সবুজ যদি নিষেধ ঘটায় তাহলে কেমন হতে পারে। তো এই যে ফলাফল গুলো, সবগুলো ফলাফল একসাথে কি বলা হয় স্যার? মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলিয়ান। আচ্ছা, এবার আসো বই থেকে আমরা একটু রিডিং করি। তো মেন্ডেল বিপরীত বৈশিষ্ট্যের, ডাক দাও, বিপরীত বৈশিষ্ট্যের দুইটা মটরশুটি গাছ নিয়ে পরীক্ষা করছে। সবসময় বিপরীত, একই বৈশিষ্ট্য গাছ করে নাই, যে একটা লম্বা গাছ আর একটা লম্বা গাছ এরকম নিষেধ ঘটায় নাই। কেমন নিষেধ ঘটাইছে? লম্বার সাথে খাটো, হলুদের সাথে সবুজ, হলুদ হলুদ নিষেধ ঘটায়নি। তার মানে উনি কি একই বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে না বিপরীত বৈশিষ্ট্য? আচ্ছা, তো উনি যেমন দেখানোর দরকার নাই, বুঝো, আমরা এগুলো নিয়ে পরবর্তী আরো বিস্তারিত আমরা এই লম্বা খাটো বলতেছি, নিষেধ ঘটাইতেছি, একদম নিষেধে আছে আমার পুরো অঙ্কের মতো করে নিষেধ ঘটানো লাগবে, অর্থাৎ আমি এখানে আর লাগতেছে না। তো উনি যেটা করছে, একটা লম্বা গাছ দেখাইও না, একটা লম্বা গাছ আর একটা কি গাছ আর খাটো গাছ, দুইটা গাছ নিচ্ছে। নেওয়ার পরে পরীক্ষা শুরু করছে।
তো পরীক্ষা শুরু করার আগে উনি গাছের বিশুদ্ধতা পর্যবেক্ষণ করছে, এগুলো লাগবে না। তো এখানে একটা কথা বলছে, শুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস একটা লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটা খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান। মানে উনি যেহেতু গবেষণা করতেছে, এটা তার প্রাকৃতিক ভাবে ঘটানো যাবে না। উনি একটা লম্বা গাছের সাথে একটা কি গাছ, খাটো গাছের সংযোগ ঘটাইছে, মানে নিষেক ঘটেছে। ঘটানোর পরে লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদের পরাগরেণু উদ্ভিদের কোথায় স্থাপন করছে? আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটা লাগবে। আর শুক্রাণু কার ভিতরে থাকে? দাগাই অনেকগুলা কার ভিতরে থাকে? পরাগরেণু। আর ডিম্বাণু কই থাকে? আমরা জানি গর্ভাশয়। আবার আমরা জানি স্থিতিপথ কয়টা অংশ? গর্ভাশয়, গর্ভদণ্ড। তো শুক্রাণুটা কোথায় যায় পরে? গর্ভমুণ্ডের মধ্যে। আমরা জানি না গর্ভাশয় একটা কেমন স্যার, এই যে এরকম করে এরকম মাথা, এটার কি বলি? গর্ভমুণ্ড। এটার বলি গর্ভদণ্ড, আর এটার বলি গর্ভা। তো শুক্রাণুটাই সেইখানে ঢুকে না স্যার? ঢুকে আস্তে আস্তে করে কই আসে? এটার ভিতরে কি থাকে? ডিম্বাণু। তাহলে এটা তার প্রাকৃতিক ভাবে ঘটায় নাই। উনি যেহেতু গবেষণা করতেছে, উনি কি লাগে বৈশা থাকবে যে শুক্রাণু কবে আইসা পড়বে তারপর উনি গবেষণা করবেন? ওনার একটা টাইম আছে না, তাড়াতাড়ি করা লাগবে। তো উনি নিজে নিজে এগুলো সব ঘটাইছে। কিভাবে স্যার? প্রাকৃতিক ভাবে না কৃত্রিম ভাবে? কৃত্রিম ভাবে। যাই হোক, যখন অতি স্থাপন করছে, পরাগ সংযোগের ফলে উৎপন্ন বীজ থেকে যেসব উদ্ভিদ হয়েছে, ওই উদ্ভিদগুলা তার সবই কি হয়েছে? বলছিলাম কিনা আমি যে উনি খাটো গাছ আর লম্বা গাছের নিষেধ ঘটাইছে। ঘটানোর পরে যে গাছগুলো হয়েছে সবগুলো দেখে লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? উনি থাইমা থাকে নাই, উনি আবার করছে। ওই যে লম্বা গাছগুলো আছে না, প্রথম পরাগ সংযোগের ফলে 30টা উদ্ভিদ গুলা মানে একবার সংযোগ ঘটাইছে। যেই লম্বা গাছগুলো আছে ওই লম্বা গাছের মধ্যে আবার বিয়ে ঘটাই দিচ্ছে। কিছু বুঝতে পারছো? মানে একটা ধরে একটা মুরগি আর একটা মুরগি, দুইটা মুরগি সরি মুরগি আর মুরগি না, তো মুরগি আর একটা মোরগ বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর হচ্ছে 10টা বাচ্চা হয়েছে। ওই 10টা বাচ্চা একদিন বড় হবে না? ওই 10টা বাচ্চা থেকে 2টা বাচ্চার মধ্যে আবার বিয়ে দিচ্ছে। এরপর দেখছে কিরকম হয়েছে। তো উনি যেটা করছে, ওইটা থেকে যে গাছগুলা তৈরি হয়েছে প্রথম পরাগ সংযোগের পরে, ওইটার আমরা বলি প্রথম বংশধর। কি বংশধর? আর প্রথম বংশধর সবগুলো কি গাছ হয়েছে? লম্বা। দেন চলে এসো লম্বা। তো প্রথম বংশধর বা এটার আমরা বলি অ্যাপোয়াঞ্জন, এই শব্দটা একটু দাগ দাও। তাহলে প্রথম পরাগ সংযোগ শব্দটা দাগ দাও, প্রথম বংশধর দাগ দাও, অ্যাপোয়াঞ্জন। মানে এখন নিষেক কয়বার ঘটাইছে আমি? মাত্র একবার। একবার নিষেকের ফলে যে রেজাল্ট আসছে ওইটার আমরা কি বলি? প্রথম বংশধর বা কি জন্য? অ্যাপোয়াঞ্জন। তো উনি থাইমা থাকে না, উনি যেটা করছে অ্যাপোয়াঞ্জনের গাছগুলার মধ্যে আবার সংকরণ ঘটাইছে, মানে আবার নিষেক ঘটেছে। নিষেক ঘটানোর পর আরেকবার রেজাল্ট আসবে না? আসবে না? আবার সন্তান জন্মগ্রহণ করবে না? তখন ওইটার আর প্রথম বংশধর বলে না, দাগ দাও, ওইটার বলে দ্বিতীয় বংশধর, বা ওইটার বলা হয় F2 জনু। কি জনু স্যার? F2 জনু। দাগ দাও। তো F2 জনু তো উনি কয়টা গাছ পাইছে জানো? উনি পাইছে 1064টা গাছ। এই শব্দটা দাগ দাও। কয়টা গাছ পাইছে? 1064। 1064টা গাছের মধ্যে উনি দেখছে এবার এবার কিন্তু সবগুলো লম্বা হয়নি। এবার লম্বা হয়েছে তার 787টা, আর খাটো হয়েছে 277। দেখো স্যার, দুইবার বিয়ে ঘটাইছে। প্রথমবার খাটো আর লম্বা বিয়ে দিছে, দেওয়ার পর যতগুলো গাছ পাইছে সবগুলো গাছ কি হয়েছে? লম্বা। এবার ওই লম্বা 2টা গাছের মধ্যে বিয়ে দিছে। এবার দেখছে যে খাটো হয়েছে কয়টা? 277টা, আর লম্বা হয়েছে কয়টা? 700। দেন উনি 2টার অনুপাত ঘটাইছে। অনুপাত অনুপাত দেখছে কত আসছে স্যার? 3 অনুপাতে। যদি আসলে স্পেসিফিক 3 অনুপাতে 1 আসে না, আমি ক্যালকুলেটরে দেখছি, মানে একদম কাছাকাছি আসে। বুঝছো তো? এগুলো তো একদম পুরো অঙ্কের মতো হবে না। প্রায় 2.9 অনুপাত 1 এরকম আসে, কাছাকাছি। একদম পুরোপুরি যে 3 অনুপাত 1 এমন না। তো উনি এটা দেখছে এই সূত্রগুলা খালি মটরশুটি গাছের জন্য না, সব গাছের জন্য মানে। কথা বুঝতে পারতেছো? তো যেহেতু সব গাছের জন্য মানে, তাহলে কি একটা জিনিস যখন সবার জন্য মানে, তখন এটা আমরা কি বলি? সূত্র বলি। বলি না? কারণ আমি যদি বলি যে x সমান সমান y প্লাস 2, এটা কি কোনো সূত্র? না, এটা সমীকরণ। বাট আমি যখন লিখবো x প্লাস y সমান সমান x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তখন এটা আমরা বলি সমীকরণ। আবার এটা এক ধরনের সূত্র, কারণ এটা সবার x y এর সব মানের জন্য এই সূত্রটা সিদ্ধ হবে, তাই না স্যার? এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো উনি যখন দেখলো যে সব গাছের জন্য এই কাহিনীটা মিলতেছে, তার মানে এটা কি হিসেবে প্রয়োগ করা যায়? সূত্র হিসেবে। আচ্ছা, তো এগুলো আমরা প্রমাণ করব কেমনে 3 অনুপাত 1 হয়, আমরা পরবর্তীতে জানবো। আমরা জাস্ট বেসিক ধারণা নিতেছি আসলে উনি কাহিনীটা কি করছে। যাই হোক, তো এখানে অনেক কথা আছে। উনি মটরশুটি গাছে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? ডাক দাও, এটা 25টা দিয়ে রাখবে। 7 জোড়া। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। ওকে। তো এখানে একটা কথা বলছে, প্রকট আর কি প্রচ্ছন্ন। আচ্ছা, এটা নিয়ে আমরা সামনে আলোচনা হবে, তারপর একটু বলে রাখি। এখন আমার বিস্তারিত বললে কোনো লাভ নেই। আমাদের 2 জনের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে প্রকট আর একটা প্রচ্ছন্ন। তো ধরো হয় না, ধরো তোমার আম্মু সাদা, তোমার আব্বু সাদা, তুমি মাঝখানে মাইনকার পিএস সিপাই পড়ে গেছে কালো, হইতে পারে না এরকম? তখন তুমি দেখবা যে তোমার ইতিহাস ঘাটবা, ইতিহাস ঘাটে দেখবা তোমার নানু, তোমার নানা, তোমার দাদা, তোমার দাদু, এই 4 জনের মধ্যে একজন না একজন দেখবা কালো ছিল। ওই কালো বৈশিষ্ট্যটা
তোমার আব্বু অথবা আম্মুর মধ্যে গিয়েছে, কিন্তু এটা প্রকাশ পায় নাই, লুকায়িত অবস্থায় ছিল, যেটা তোমার মন্দ কপাল, তোমার ভাগ্য কপাল, তোমার ভিতরে এসে প্রকাশ পেয়ে গেছে। কথা বুঝতে পারতেছ? তো এই তোমার মধ্যে স্যার আমাদের জিন কখনো একলা একলা থাকে না, জিন সবসময় মিঙ্গেল অবস্থা থাকে। কি হয়ে থাকে? আমাদের দেহের মধ্যে ধরো তুমি লম্বা, তার মানে যে তোমার মধ্যে খাটো জিন নাই এমন ভাইবো না, তোমার মধ্যে খাটো জিনও থাকতে পারে। যদি তোমার মধ্যে খাটো জিনও থাকে, লম্বা জিনও থাকে, কিন্তু তুমি হইছো লম্বা, তার মানে খাটো জিনটা কি প্রকাশ পাইছে না পায় নাই? তাহলে যে জিনটা প্রকাশ পায় না ওইটা আমরা বলি প্রচ্ছন্ন জিন। কি জিন? ওটা লুকায়িত অবস্থায় আছে। এটা কিন্তু তোমার পরবর্তী বংশধরের মধ্যে প্রকাশ পাইয়া যেতে পারে, যে কোনো একটা সন্তানের মধ্যে। বুঝতে পারতেছো? আর প্রকট জিন যেটা প্রকাশ পায় ওইটা আমরা বলি প্রকট। কি বলি? প্রকট। আচ্ছা যাই হোক, আমার তো সবই প্রকট। আচ্ছা দেন আসো তাহলে, এখন আসছো এটা, আমরা তো দেখলাম কয়জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 7 জোড়া। এখন এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু একসাথে কাজ করে নাই। কি বললাম স্যার? যে উনি একটা গাছ নিছে, এই গাছের 7টা বৈশিষ্ট্য একসাথে নিছে, নিয়ে পরে রেজাল্ট জীবন বাইর করা যাবে, ঝামেলা লাগিয়ে যাবে। উনি কয়টা কয়টা নিয়ে কাজ করছে জানো? হয় এই দুইটা, এই বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, নয় এই বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, নয় এটা নিয়ে, নয় এটা নিয়ে, মানে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। আবার পরবর্তীতে ভাবছে খালি একজন নিয়ে কাজ করলে কেমনি, আরেক জোড়া নিয়ে কাজ করে, তারপরে যেটা করছে দুইটারে একসাথে নিয়েও কাজ করছে। তাহলে উনি একবার কাজ করছে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে, আরেকবার কাজ করছে কয় জোড়া? দুইটা। এই জন্য আমরা সূত্র দুইটা। যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে তখন এই ধরনের পরীক্ষায় আমরা বলি মনো হাইব্রিড ক্রস। কি বলি স্যার? দাগ দাও। উনি এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করছে তখন আমরা বলি মনো। মনো মানে আমরা কত জানি? এক। তার মানে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? আরেকটা আছে ডাই হাইব্রিড ক্রস। কি হাইব্রিড ক্রস? ওইখানে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 2 জোড়া। 3 জোড়া নিয়ে কোনোদিন কাজ করে না। 3 জোড়া নিয়ে কাজ করে রেজাল্ট অনেক জটিল হয়ে যাবে। আলাদা আলাদা কাজ করছে, যে একটা গোল গাছে, একটা গোল বীজ নিছে, একটা কুঞ্চিত বীজ নিছে, নিয়ে ক্রস ঘটাইছে, ঘটায় দেখছে নতুন বীজগুলো কেমন হয়। একটা হলুদ বীজ নিছে, একটা সবুজ বীজ নিছে, নতুন কালার কেমন আসে এটা দেখছে। অথবা অনেক সময় যেটা করছে, একটা হলুদ, কুঞ্চিত, সবুজ 4টা বৈশিষ্ট্য একসাথে নিয়ে কাজ করছে। তো উনি এইভাবে 2 ভাবে কাজ করছে, 6টা নিয়ে কোনোদিন কাজ করে না। আচ্ছা, তো যখন এই দাগ দাও এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মটরশুটি গাছের মধ্যে সংকরণ হয়, তারে আমরা বলি মনো হাইব্রিড ক্রস। কি ক্রস স্যার? আর যদি 2 জোড়া নিয়ে কাজ করি তাহলে আমরা কি বলবো? ডাই হাইব্রিড। ওকে, নেক্সট লাইনে। আচ্ছা, তো উনি খালি এটা থাইমা থাকে নাই, পরবর্তীতে উনি কয় জোড়া নিয়ে বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 2 জোড়া। তখন এই 2 জোড়া নিয়ে কাজ করাকে, 2 জোড়ার কালার গুলা কি? সবুজ কুঞ্চিত, তার মানে তোমার কালার নিয়েও কাজ করছে, আকার নিয়েও কাজ করছে। কুঞ্চিত এটা কি আকার না? দাগানোর দরকার নেই। আচ্ছা, তো এখানে এসে পরবর্তীতে এখানে আসো, 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন কাজ করছে তখন উনি দেখছে টোটাল 16টা গাছ পাইছে। কয়টা গাছ? 16টা গাছের মধ্যে উনি দেখছে গোল হলুদ গাছ 9টা। গোল হলুদ কয়টা? দাগ দাও। হলুদ কুঞ্চিত 3টা, সবুজ গোল গাছ পাইছে 3টা। সবুজ গোল গাছ না, মানে 20টা হচ্ছে কি কি কালার? সবুজ। আর 20টা কেমন? গোল। আরেকটা পাইছে একবার কুঞ্চিত আবার সবুজ একটা। তাহলে কয় প্রকার পাইছে? আবার 4 প্রকার গাছ। বাট যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিল তখন কয় প্রকার গাছ পাইছিল? 2 প্রকার। একটা লম্বা পাইছিল কয়টা স্যার? 3:1। লম্বা পাইছিল 3টা, খাটো পাইছিল কয়টা? একটা। বা ওই 1064 হিসাব করলে যত আছে তত। বাট যখনই উনি 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে তখন কয় প্রকার গাছ পাইছে স্যার? 4 প্রকার। এইগুলা স্যার মুখস্থ এখন করার কোনো দরকার নাই। কেন? কারণ আমরা এগুলো ক্রস করে বাইর করা লাগবে। তুমি ভাবতেছো এটা আমি এখন মুখস্থ করা লাগতেছে না, এটা মুখস্থ করা এখন দরকার নাই। কেন? কারণ এই যে রেজাল্টটা তোমার পুরো বাইর করে দেখাতে হবে, এক পেজ অঙ্কের মতো করতে হবে, কইরে তোমার বাইর করে দেখাতে হবে। আর এটা বাইর করতে গেলে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। তো এটা কি সংখ্যায়ন? এটা কি এক সংখ্যায়ন না দ্বি সংখ্যায়ন? কারণ এটা দ্বি সংখ্যায়ন, কারণ এখানে কয় জোড়া বৈশিষ্ট্য কাজ করছে? যে হলুদ আছে, গোল আছে, কুঞ্চিত আছে, সবুজ আছে। কয় জোড়া বৈশিষ্ট্য কাজ করছে? 2 জোড়া বা 4টা। আচ্ছা, তো এইভাবে মেন্ডেলের 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মধ্যে যে সংকরণ, এটা আমরা বলি ডাই হাইব্রিড ক্রস। পাঁচটা দিয়ে বা বাংলায় বলি আমরা দ্বিলক্ষণ সংকরণ। মানে একটা বেসিক ধারণা তো পাইছি উনি কি করছে স্যার? মটরশুটি গাছ নিয়ে গবেষণা করছে। মটরশুটি কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে? 7 জোড়া। যখন 7 জোড়া থেকে 1 জোড়া নিয়ে কাজ করছে তখন আমরা বলি মনো হাইব্রিড ক্রস। আর যখন 2 জোড়া নিয়ে কাজ করছে তখন আমরা বলি ডাই হাইব্রিড ক্রস। আপাতত এই দুটোকে থাকুক, ক্রস আমরা পরে ঘটাবো। নিষেধ আজকে হয়তো আমরা নিষেধ ঘটাবো না, আমরা নিষেধ পর্যন্ত যাবো খালি। এবার আসো, এটা স্যার রিটেনে আসতে পারে খ নাম্বারে, মেন্ডেল কেন মটরশুটি গাছ বাইচা নিচ্ছে? তাই না? গোলাপ গাছ তো নিতে পারতো, মটরশুটি গাছ নিয়ে জাননি। তো এর কিছু কারণ আছে। কারণগুলো কি? আচ্ছা, মটরশুটির ইংরেজি নাম দেখবা গার্ডেন পি, বৈজ্ঞানিক নাম তো অলরেডি আমরা দাগাইছি একবার, পিসাম সেটিভ। 1 নাম্বার কারণ হচ্ছে দাগ দাও এক বর্ষজীবী। স্যার এগুলো এমসি কিন্তু প্রচুর আসে, যে নিচের কোনটি মটরশুটি সম্পর্কে সঠিক? নিচের কোনটা মটরশুটি সম্পর্কে সঠিক? মটরশুটি কয় বর্ষজীবী? মানে 1 বর্ষজীবী হইলে সুবিধাটা কি? যে 1 বছরজীবী মানে কি? কয় বছর বাঁচে মটরশুটি গাছ? 1 বছর। মানে 1 বছরের মধ্যে ফুল ফল দিয়েও মারা যাবে। তো এটা বেটার না? আর বহু বর্ষজীবী হইলে গাছ বাঁচবে 5 বছর। তো একটা গাছ যদি 5 বছর বাঁচে, দেখবো ফুল দিতে দিতে এটা লাগবে 1.5 বছর।
ফল দিতে লাগবে কয় বছর? আরো 1.5 বছর, 3 বছর। ফল দেওয়ার পর আরো 1.5 বছর বাঁচবে, 4.5 বছর মারা যাবে। এটা লেট হয়ে যাবে না ওর জন্য। ও চাইবে কি যত তাড়াতাড়ি ওর রেজাল্ট পায়। আমার কথা কি বুঝতে পারতেছো? গাছ যদি বেশি দিন বাঁচে, ফুল দিবে দেরিতে, ফল দিবে দেরিতে, ওনার রেজাল্ট পাইবে কি দেরিতে, ওনার জন্য ঝামেলা। এই জন্য উনি মটরশুটি গাছ নিচ্ছে, ওইটা 1 বছর দিবে। আচ্ছা, দেন আসো 2 নাম্বার, মটর গাছের আয়ুষ্কাল অল্প। তো 1 বছর দিবি মানে তো বোঝা যায় কি তাড়াতাড়ি মরে যাবে। আয়ুষ্কাল অল্প, এটা দেখবো পাঁচিশটা দিয়ে রাখে, এই শব্দগুলো পাঁচিশটা দিয়ে রাখে। আচ্ছা, তো আয়ুষ্কাল অল্প হলে সুবিধা কি, যে সংকরণের যে ফলাফলটা তাড়াতাড়ি পাওয়া যায়, খুব কম সময় পাওয়া যায়। আচ্ছা, দেন আসো স্যার, আমাদের মটরশুটি গাছ হচ্ছে উদ্ভুলিঙ্গ। কি লিঙ্গ স্যার? এখন আমরা জানি এক লিঙ্গ গাছ মানে কি, যে গাছের মধ্যে একই সাথে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, তাই না, ফুলের মধ্যে। আর উভলিঙ্গ মানে কি, সরি উল্টা বলছে। আচ্ছা, উভলিঙ্গ মানে হচ্ছে ওইটা, আর এক লিঙ্গ মানে কি খালি পুংস্তবক থাকবে নয়তোবা স্ত্রীস্তবক থাকবে। তো উভলিঙ্গ হওয়ার সুবিধা কি? উভলিঙ্গ হইলে কি পরাগায়ন ঘটে স্যার? স্বপরাগায়ন। আমরা তো জানি পরাগায়ন 2 প্রকার, তাই না, স্বপরাগায়ন আর পরপরাগায়ন। পরাগায়ন কারে কয়? ওই যে এক গাছের শুক্রাণু থেকে, শুক্রাণু না, এক গাছ থেকে পরাগরেণু এনে আরেক গাছের কোথায় দিব? ওই গর্ভমুণ্ডের মধ্যে দিয়ে দিব। এই প্রক্রিয়াটা আমরা কি বলি? পরাগায়ন। কে করে এটা? মাছি করে, তারপরে পোকামাকড় করে, পতঙ্গ করতে পারে, তারপরে বায়ুর মাধ্যমে হয়, পানির মাধ্যমে হয়। আমরা পড়ি না পানি পরাগায়ন, প্রাণী পরাগায়ন, বায়ু পরাগায়ন। আচ্ছা, তো ওই পরাগায়ন 2 প্রকার, একটা স্বপরাগায়ন আর একটা। তো স্বপরাগায়ন কারে কয়? ধরো এটা হচ্ছে একটা গাছ, ওকে, এটা 1 নাম্বার গাছ, এটা কয় নাম্বার গাছ? 2 নাম্বার গাছ, ওকে। তো এই গাছের মধ্যে তো 2টা ফুল আছে, কয়টা ফুল? 2টা ফুল। এই গাছের মধ্যে কয়টা ফুল আছে? 2টা ফুল। তো ধরো এই গাছের একটা ফুল থেকে ওই গাছের ফুলের মধ্যে শুক্রাণু গেল, এটাকে বলে পরপরাগায়ন। কি পরাগায়ন? পরপরাগায়ন। আর স্বপরাগায়ন কারে কয়? ধরো এই গাছের একটা ফুল, এই ফুল থেকে শুক্রাণু এসে এই ফুলের ডিম্বাণুর সাথে নিষেক করছে, এটাকে বলি কি পরাগায়ন? স্বপরাগায়ন। কথা বুঝতে পারতেছো? আচ্ছা, দেন চলে আসো, আবার স্বপরাগায়ন আরেক ভাবে হইতে পারে, এই গাছের মানে এই গাছের এই ফুলের শুক্রাণুর সাথে পারে এই ফুলের ডিম্বাণুর মিলন, ওইটাও স্বপরাগায়ন। আপনার কথা কি বোঝা যাইতেছে? একই গাছ, এই গাছের কয়টা ফুল নিলাম? একটা। ওই ফুলের শুক্রাণুর সাথে ওই ফুলের ডিম্বাণু, ওইটাকে বলি। আবার এই ফুলের শুক্রাণুর সাথে এই গাছেরই আর একটা ফুলের ডিম্বাণু, ওইটাও কি পরাগায়ন। আর যদি গাছ 2টা ভিন্ন হয় তাহলে গাছ একই হবে, ওই গাছের 2টা ফুলের পরাগায়ন হইতে পারে, ওইটা স্বপরাগায়ন। আবার ওই গাছের একটা ফুলের মধ্যে কি হইতে পারে, ওইটাও স্বপরাগায়ন। গাছ 2টা ভিন্ন হয়ে গেলে পরপরাগায়ন। আমার কথা বোঝা যাইতেছে? তাহলে স্বপরাগায়ন কয়ভাবে হইতে পারে? 2 ভাবে। একই গাছের 2টা ফুলের মধ্যে হইতে পারে, আবার একই গাছের একটা ফুলের মধ্যে। আর পরপরাগায়ন সবসময় কয় গাছ লাগবে? ওকে, তাইলে ওদের স্বপরাগায়ন ঘটবে, পরপরাগায়ন। এবার আসে 4 নাম্বার পয়েন্ট। স্বপরাগায়ন হইলে সহজ মানে সুবিধাটা কি? স্বপরাগায়ন হওয়ার কারণে দেখো যে বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। তাহলে মিশে যেতে পারে না দাগ দাও, তারপরে দাগ দাও বাইরে থেকে আসা শব্দটা দাগ দাও। সুবিধা কি? ধরো যদি পরপরাগায়ন ঘটতো তাহলে ঝামেলা কি, উনি এত কষ্ট করে রেজাল্ট তৈরি করার জন্য পয়সা থাকতো না, যে একটা লম্বা গাছ আর একটা খাটো গাছ, তো উনি কি নিষেধ ঘটাবে? উনি ওনার ফলাফলের জন্য অপেক্ষা করতে, মাঝখান দিয়ে যদি একটা পোকা ইচ্ছা আর একটা মানে, উনি লম্বা গাছের সাথে খাটো গাছের নিষেধ ঘটাবে। আর একটা খাটো গাছের থেকে যদি একটা পোকা পরাগরেণু আইনা ওনার গাছের সাথে মিশিয়ে দেয়, পারবো না, উনি বিপদে। কিন্তু আমরা তো জানি এখানে ঘটবে, এমনটা ঘটবে না, পরপরাগায়ন ঘটে না। তো ওনার এটা সুবিধা, ওনার রেজাল্ট ভুল হবে না, এই কনফিডেন্সটুকু উনি পাবে। আচ্ছা, দেন চলে আসো 5 নাম্বার। ওনার যে ফুলগুলো, এই ফুলগুলো আকারে বড়, মটরশুটি গাছের ফুল আকারে। আর ফুল আকারে বড় হইলে ওই যে পোকামাকড়ের আকর্ষণ হয় বেশি, বুঝতে পারতেছো? তো খুব সহজে পরপরাগায়ন ঘটে। তো পরপরাগায়ন কিন্তু ঘটানো সম্ভব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো যে মটরশুটি গাছের বহু প্রকরণ দেখা যায়। প্রকরণের 25টা দাও। বহু প্রকরণ, তো বহু প্রকরণ মানে তো বুঝো, যেমন আম, এখন আমের সিজন গেল না, তো আমের কত রকম সিজন, যে হাড়িভাঙ্গা আম, আম রূপালী আম, তারপরে কি কি ফজলি আম, আর কি কি আছে, ল্যাংড়া আম, আবার দেশি আম, তাই না, দেশিগুলো টক হয় আর কি। আচ্ছা, তাই প্রকরণ মানে হচ্ছে অনেক প্রজাতি, একই গাছ ওইটার অনেক প্রজাতি, এই সহজ কথা হচ্ছে এটা, একই গণের অনেকগুলো প্রজাতি। এন্ড দেন হচ্ছে যে সংকরণের ফলে যে গাছগুলো হয়, ওই গাছগুলো উর্বর হয়, উর্বর সন্তানের গাছগুলো। এমন হয় না যে বাবা মা অনেক বুদ্ধিমান, ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সন্তানগুলো পুরো ভ্যাবলা মার্কা, তাই না, মানে কেমন যে ব্যাপতার মতো তাকাই থাকে, কিছু কয় না ঠয় না, আব্বু ওকে ডাকে, তো এরকম আর কি। কিন্তু এগুলোর ক্ষেত্রে এমন হয় না। তো এদের ক্ষেত্রে সংখ্যা, আল্লাহ, এই ভিডিও যদি মানুষ দেখে, ভিডিও রেকর্ড হইতেছে, তো ডাক্তার ইঞ্জিনিয়ার তো পিছনে লাগবো। তো ওদের ক্ষেত্রে যেটা হয় যে সংকরণের ফল,
আমি ডাক্তার হবো না, হয় নাই, আরো 1.5 বছর বাকি। আচ্ছা, তো খেয়াল করো, তো সংকরণের ফলে ওদের যে গাছগুলো হয় এই গাছগুলো উর্বর হয়, মানে মূল কথা ওই যে নতুন পিতা মাতা যে গাছগুলো ছিল ওদের মধ্যে জনন প্রজনন করার যে ক্ষমতা, সন্তান যে গাছগুলো হবে ওগুলোর মধ্যে সেম সেম ক্ষমতা থাকে, একটু কমতে পারে বাট উর্বর থাকে, একবারে জন উর্বর হয়ে যায় এমন না। এবার আসো ম্যান্ডেলের সাফল্য বা কৃতকার্য হওয়ার কারণ, তার ওই যে কৃতকার্য হওয়ার কারণ আর যে মটরশুটি যে গাছ বেছে নেওয়ার কারণ, ওই কারণগুলো সেম সেম দিতে পারবা। এছাড়া এখানে এক্সট্রা কোনো কারণ যেগুলো আছে এগুলো দিতে পারবা, বাট এগুলো সব পরীক্ষা আসে না। এখানে একটা জিনিস কাজে লাগবে। আমরা জানি ম্যান্ডেল কয় জোড়া গাছ নিয়ে কাজ করছিল, 7 জোড়া। এটা একটা জিনিস। আরেকটা এমসিকিউ, এটা পোলাপান চোখেই দেখে না, কারণ আমরা ওই যে বোটানির যে প্রথম অধ্যায় ওখানে দেখবা ক্রোমোজোমের একটা চার্ট দেওয়া আছে না, যে কোন গাছের মধ্যে ক্রোমোজোম কয়টা করে, ধান গাছের মধ্যে, তামাক গাছের মধ্যে, তারপরে গম গাছের মধ্যে, গরুর মধ্যে 60টা এরকম। তো ওখানে কিন্তু আমাদের মটরশুটি গাছ নাই, তো এই কারণে এটা কেউ পড়েও না। এইখানে একটা লাইন আছে, খেয়াল করো, মটরশুটির একটা কোষের মধ্যে 7 জোড়া ক্রোমোজোম আছে। দেখো মটরশুটির বেশিরভাগ সাত সাত শব্দটা আছে, উনি গবেষণা করছে কয় বছর, 7 বছর। মটরশুটি গাছের কয় জোড়া বৈশিষ্ট্য কাজ করছে, 7 জোড়া। মটরশুটি গাছের একটা কোষের মধ্যে ক্রোমোজোম কয়টা, 7 জোড়া, সবই 7, তাই না? আমার রুলও কিন্তু 7। আচ্ছা, দেন চলে আসো নেক্সট পেজ। জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। ওই যে আমরা বলছিলাম প্রকট প্রচ্ছন্ন, মনে আছে? এই যে এই শব্দগুলো আসবে, মনে আছে? একটু আগে হোমোজাইগাস হেটারোজাইগাস কিছু শব্দ পাইছিলাম, আমি নিজ ইচ্ছা করে ব্যাখ্যা করি নাই, এখানে আসলে আমার ব্যাখ্যা করা লাগবে। এই যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সবগুলো আমার আবার ব্যাখ্যা করা লাগবে, এই জন্য আমি ওখানে ব্যাখ্যা করি না। এবার আসলে এখান থেকে আমরা এই শব্দগুলো জানা লাগবে আমার। আমরা এখনো কিন্তু রিটেনের পড়াতে যাই না। রিটেনের পড়া কখন শুরু হবে জানো? রিটেন মানেই এখানে গেলে ক্রস ঘটাবা। কি ঘটাবা? মানে মূল কথা, গাছ পাইলে বিয়ে দিয়ে দিবা, ক্রস কথা এটা, এলাকার একটা বিয়ে লাগাবা। এবং এগুলো একটা পারলে আর একটা পারা যায়। ঝামেলা আছে কিছু কিছু, অনেক ঝামেলা আছে। বাজে কয়টা স্যার? 36। আয় আল্লাহ, এতক্ষণ ধরে চিল্লাইলাম, মাত্র 36 মিনিট হইলো। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট, ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা, আমরা তো জানি যে কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস ক্রোমোজোম দিয়ে তৈরি, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ কি দিয়ে তৈরি, জিন দিয়ে তৈরি। তো ওই জিনের এক সময় ফ্যাক্টর কইতো, কি কইতো? এখন আধুনিক কালে জিন কয়, এক সময় এটার ফ্যাক্টর কইতো। তো ফ্যাক্টর মেন্ডেলের নাম দিছিল এটা ফ্যাক্টর, কিন্তু বর্তমানে এটা কি ফ্যাক্টরটাকে না জিনটাকে। তো জিন কারে কয়, ব্র্যাকেট দিয়ে ফেলো। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এককে কি বলে? আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা জিন নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? মানে তোমার হাসি কেমন হবে, তোমার দুই চোখের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে, তোমার পিউপিলের কালার কেমন হবে, তোমার কথাবার্তার ধরন কেমন হবে, তোমার গায়ের মধ্যে একটা, তোমার গালে একটা তিল আছে, এই তিলটা কোথায় বসবে, এটাও একটা জিন নিয়ন্ত্রণ করতেছে। কথা বুঝতে পারতেছো? মানে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা জিন নিয়ন্ত্রণ করে। চিন্তা করো তোমার দেহের মধ্যে জিন কয়টা আছে? একটা কোষ, তোমার কোষ আছে কয়টা তুমি তো নিজে জানো, 100 ট্রিলিয়ন, তাই না? কত কোটি তোমরা পড়ছো বোটানি চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 10^14, মানে 10-14 বার গুণ করলে যত হয়, 10-14 বার গুণ করলে চিন্তা করতে পারো কত হয়। 10 আমাদের 7 বার গুণ করলে 1 কোটি হয়। তারপর 1 কোটি গুণ 1 কোটি সমান সমান 10^14। চিন্তা করতে পারো তোমার কোষ কয়টা। আবার একটা কোষের মধ্যে ক্রোমোজোম কয়টা, আবার 46টা। তারপর ক্রোমোজোম কি দিয়ে তৈরি, ডিএনএ। ডিএনএ এর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা আমরা কি বলি, জিন। তাহলে একটা কোষের মধ্যে কি একটা জিন, না ওইটার মধ্যে আবার কোটি কোটি জিন আছে। আর তোমার কোষে আছে কোটি গুণ কোটি, তাহলে আবার জিন কতগুলো হবে? তাহলে এতগুলো জিন যদি থাকে তাহলে তোমার বৈশিষ্ট্য কয়টা হবে? তুমি বলবে আমার মধ্যে তো আমি কোনো বৈশিষ্ট্য দেখতেছি না, সারাদিন খালি ঘুমাই আর খাই, তাই না? এরকম বৈশিষ্ট্য ছাড়া কিছু নেই। আসলে আমাদের জিন এতগুলা থাকলেও আমাদের টোটাল 100, ধরো আমার যতগুলো, আমার টোটাল জিন আছে 100টা, কয়টা স্যার? 100টা জিনের মধ্যে 98টা জিন নিষ্ক্রিয়, কোনো কাজ করতে পারে না। মানে আমরা যেমন নিষ্ক্রিয় এরকম আর কি। মাত্র 2% জিন কাজ করতে পারে, তোমাদের বোটানির প্রথম অধ্যায়টা। তো এই 98% যে কয় জাঙ্ক ডিএনএ, নাম শুনছো জাঙ্ক? তোমরা ওই যে মোবাইলের মধ্যে দেখবা, মোবাইল নতুন যখন মোবাইলটা কিনো তখন যে মোবাইলটা দেখলে, যখন ধরো 128 জিবি স্পেস, যখন দেখো পুরা যে 120 জিবি খালি আছে, 8 জিবি খালি, কি যে খুশি লাগে। তোমার 1 মাস চালানোর পর চাইয়া দেখি এটা দেখে আর 30 জিবি খালি আছে। মানে ফাইল, তারপর মুভি, ভিডিও, ছবি, উল্টা পাল্টা জিনিস যে পুইরা থাকে না, একবারে বিরক্ত লাগে। মাঝে মধ্যে আমি এগুলো মানে চিপাই পড়ে একবার মোবাইল রেজিস্টার দিয়ে বা সবকিছু একবার ডিলিট করে দিই। তো যেই ফাইলগুলো দেখবো, অনেক সময় তুমি ওই যে ফাইলস এর মধ্যে গেলে মোবাইলের, তখন দেখবা যে বলে যে ডুপ্লিকেট ফাইল আছে, তারপর কিছু বলে যে অতিরিক্ত বড় বড় ফাইল যেগুলো আপনি অনেকদিন ধরে ইউজ করতেছেন এগুলো ডিলিট করে দেন। দেখবো এগুলো পাশে লেখা থাকে জাঙ্ক ফাইল, লেখা থাকে জাঙ্ক ফাইল। তো জাঙ্ক মানে হচ্ছে মানে অতিরিক্ত জিনিস আর কি, যে মানুষ করে জাঙ্ক ফুড, অতিরিক্ত খাবার। জাঙ্ক ফুড তো কেউ আর এই যে পেটের খিদা যায় কেউ খায় না, খায় যে পেটে খিদা লাগছে আমি যে খাই, এটা শখের টানে খাই আর কি, সহজ কথা। আচ্ছা,
তো ওইরকম আর কি, আমাদের দেহে জিন অনেকগুলো থাকুক বাট সবগুলো কিন্তু কাজ করতে পারে না। আর আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন। জিন কারে কয়? জিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এককে কি বলে? জিন। আচ্ছা, তো জিনে হচ্ছে আমাদের মূলত কি বংশগতির ধারকার বাহক। হ্যাঁ, সব দোষ জিনের, আমাদের কিছু না। তো যদি পরীক্ষা দেয় যে কি হয়েছে, বললাম না, না পারলে লিখে দেবে সবাই আল্লাহর কারিশমা, বুঝছো না? এটা লিখে দিয়েছিল বাবা। আচ্ছা, তাই এখন আসো যে আমাদের এখানে যে জিনিসটা লাগবে জিনের, দেখো একটা ডেফিনেশন দিয়েছে এখানে, আবার আরেকটা আমাদের এত ডেফিনেশন কোনো দরকার নাই। ওই জিন দিয়ে কম্বিনেশন এগুলো সব প্রথম অধ্যায়ে পড়ছো, এখানে সেগুলো আলোচনা কোনো দরকার নেই। তো এখানে এসে আবার দেখো জিন কাকে বলে, এখানে একটা ডেফিনেশন দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, আবার এখানে একটা, চারটা, এত লাগবে না স্যার। দেন আসো লোকাস, পরবর্তী যে ডেফিনেশন লাগবে লোকাস কি স্যার? লোকাস শব্দটা শুনলে লোকাল লোকাল একটা উচ্চারণ আসে কিনা, লোকাল। তা লোকাল মানুষ কি মানে যারা হচ্ছে স্থানীয় বসবাসকারী। তো ওখান থেকে মানে লোকাল শব্দ শুনলে আমার বসবাস বসবাস শব্দটা মাথায় আসে। তো জিন ক্রোমোজোমের যে জায়গায় বসবাস করে ওটারে বলে লোকাস। কি বলে স্যার? ক্রোমোজোমে কোনো না কোনো জায়গায় তো জিন থাকবে নাকি? ধরো এই যে এখানে ব্যান চারটে গুলো আছে, এখন তোমরা যেখানে যেখানে বসছো ওই জায়গাটাই হচ্ছে লোকাস। এই জায়গাটা লোকাস না, এই জায়গাটা লোকাস, এই জায়গাটা লোকাস, ওই জায়গাটা লোকাস না। সহজ কথা হচ্ছে এটা। তো ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান যেখানে জিন অবস্থান করে ওইটারে বলে লোকাস। লোকাসের পাশে একটা স্টার দেওয়া। তুমি দেখবা টেস্ট পেপারটা খুললো, গাইডটা খুললো, খুললে দেখবা পাই যাবা লোকাস কি ক নাম্বারে আসেই। রিটেনের ক নাম্বার তুমি চেক করে দিও, আজকে যে চেক করে দিও লোকাস আসবে। লোকাস কি, জিন কি। আর বায়োলজির ক নাম্বার প্রশ্নগুলো কেমন জানো? লোকাস কাকে বলে কখনো কাকে বলে প্রশ্ন আসে খতে। আর ক নাম্বারের প্রশ্ন কি আসে জানো? খালি কি কি, লোকাস কি, জিন কি, ক্রোমোজোম কি, ডিএনএ কি। আচ্ছা, এগুলো বাংলা ব্যাকরণে পড়ছিলাম, আমার তো এখন এগুলো কিছু মনে নাই। আছে না তোমাদের বাংলা ব্যাকরণ এগুলা? এই ওই যে বাংলা উচ্চারণের নিয়ম তোমাদের সিলেবাসে নাই? সেকেন্ড পেপার পড়ানো হয় নাই মানে কলেজে পড়ানো হয় নাই? মানে দ্বিতীয় পত্র কি এক ফোঁটাও ধরে নাই? আয় আল্লাহ, এটা কোন নিয়ম হইলো? না, নিয়ম হইতেছে ফার্স্ট। আচ্ছা, উচ্চারণ তো একটা আছে যে একটা রসিকা, যেটা এটা হচ্ছে একটা রস, রস উচ্চারণ, ওটা হচ্ছে দীর্ঘ উচ্চারণ। আর নর্মালি বানানোর ক্ষেত্রে আছে যে কোন হবে কিনা, আমি এগুলো বলে গেছি অনেক আগে বলছি, বুঝছো না? এখন আবার ওই এখন আবার পড়া লাগতেছে, কিছু করার নেই। তো যেটা বলতেছিলাম, তো আমাদের বাইরে যে ক নাম্বারের প্রশ্নগুলো কি দিয়ে আসে, কি দিয়ে স্যার? কি যে লোকাস কি, জিন কি, ওইরকম। তো নর্মালি আমরা বায়োলজি ফিজিক্সে এগুলো কোনো নিয়ম টিয়ম মানি না, যখন যা মন চায় তখন তা দিলে ধরাটা খাই যায় ওই যে চাকরির পরীক্ষায়, বিসিএস এর পরীক্ষায়, বা বাংলা ব্যাকরণের পরীক্ষায়। তা আসো, তো একটা নির্দিষ্ট জিনের কি বললাম স্যার, কথা কয় না? একটা নির্দিষ্ট জিনের এলিল গুলা কি গুলা, এলিল গুলা একই লোকাসে অবস্থান করে। এখন বলে এখানে এলিল শব্দটা কই থেকে আসলো? লোকাস তো বুঝলাম, ক্রোমোজোমের যে জায়গায় জিন থাকে ওইটা আমরা কি বলি? লোকাস। তাহলে এখন আমার এলিল কোথ থেকে আসলো? একটা কি কইছে, একটা জিনের এলিল একই লোকাসে অবস্থান করে, কি লোকাসে? এখন এলিল কি আসছে? আমি বলছিলাম স্যার জিন কি সিঙ্গেল না মিঙ্গেল? জিন জীবনে সিঙ্গেল সিঙ্গেল থাকে না, ওরা জোড়া জোড়া থাকে। ধরো একটা জিন খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে আর একটা জিন লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, তারা দুইজন জীবনে দুই জায়গায় থাকবে না, তারা একসাথে থাকবে। ধরো ক্যাপিটাল টি এটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, টল। আর ছোট হাতের টি এটা আবার এস দিয়ে প্রকাশ করবো না, ছোট হাতের টি তারা স্মল বোঝাচ্ছে। এই দুইটা জিন কখনো আলাদা থাকবে না, তারা একসাথে লেগে লেগে থাকবে। তখন এই দুইটা জিনরে একসাথে বলা হয় এলিল। কি বলে স্যার? এলিল। 3 নাম্বার পয়েন্ট এলিল কারে কয় দেখো, ওই সমসংস্থ ক্রোমোজোম। কি ক্রোমোজোম? আচ্ছা, সমসংখ্যক ক্রোমোজোম মানে বোঝা যাচ্ছে সহজ কথায়, আমাদের ক্রোমোজোম কয়টা টোটাল? 46টা। 23টা আসে বাবা থেকে, 23টা আসে মা থেকে। দেন একটা এই যে মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, বাবার 1 নাম্বার ক্রোমোজোম, দুইটা একসাথে মিলে কিন্তু তোমার 1 নাম্বার হয়, জানো তুমি? আমরা কিন্তু 1 নাম্বার ক্রোমোজোম বলি না, আমাদের ক্রোমোজোম 23 জোড়া। কখনো কি, আচ্ছা তোমরা যখন প্রথম থেকে ক্রোমোজোম পড়তেছো তখন কি লেখা থাকে ক্রোমোজোম 46টা নাকি ফার্স্টে দেখো লেখা থাকে ক্রোমোজোম কয় জোড়া? 23 জোড়া। তা আমাদের দুইটা দুইটা ক্রোমোজোম একরকম, 1 নাম্বার জোড়া যে ক্রোমোজোম দুইটা দেখতে একরকম। কথা বুঝতে পারতেছো? ওই যে সেক্স ক্রোমোজোম মেয়েদের ক্ষেত্রে একরকম, বাট ছেলেদের ক্ষেত্রে আলাদা হয়ে গেছে, একটা এক্স আর একটা। আর অন্য যে 22 জোড়া ক্রোমোজোম ভাইবো না, এখানে 44টা ক্রোমোজোম। 44 রকম, এখানে কত রকম ক্রোমোজোম? 22 রকম। দুইটা একরকম, 1 নাম্বারের দুইটা একরকম, 2 নাম্বারের দুইটা একরকম, 3 নাম্বার, এরকম 22 জোড়া 22 রকম, 44 রকম না। কথা ক্লিয়ার? একটা আসে বাবা থেকে, একটা আসে এই যে বাবা থেকে একটা, মা থেকে একটা, এই দুইটা ক্রোমোজোমকে বলে সমসংস্থ ক্রোমোজোম। কি ক্রোমোজোম?
বাট 1 নাম্বার ক্রোমোজোম আর 2 নাম্বার ক্রোমোজোম এই দুইটা সমসংস্থ ক্রোমোজোম না। কিন্তু বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, দুইটা মিলে তোমার 1 নাম্বার ক্রোমোজোমের জোড়। ওই দুইটারে কয় কি ক্রোমোজোম? কথা কি বুঝতে পারতেছো? তাহলে সমসংস্থ ক্রোমোজোম এটা কি দুই জোড়া ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের না একই জোড়া ক্রোমোজোম? একটা বাবার আর একটা মায়ের। ওই ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট লোকাসের মধ্যে, আমরা তো জানি জিন কই থাকে, ওখানে জাস্ট দাগ দাও জিন জোড়ার একটাকে অপরটার এলিল বলে। মানে আমরা জানি একটা জিন কই থাকে? লোকাসে। কিন্তু জিন কি একা একা থাকে না জোড়া জোড়ায় থাকে? ওই দুইটা জিনের একসাথে লোকাস বলে। দুইটা জিনের একসাথে কি কয়? সহজ কথা, লোকাস না, এলিল। মানে সহজ কথা কাফল। কথা বুঝতে পারতেছ? তাহলে দুইটা জিনের একসাথে কি কয়? এলিল। তো এলিল দুইটা একই ধর্মের হইতে পারে, এলিল দুইটা ভিন্ন ধর্ম হইতে পারে না। দুইজন কাপল, দুইজনে ফর্সা। আর হইতে পারে না একজন কালো একজন সাদা, আবার দুইজনে কালো হইতে পারে না। একইভাবে এলিল দুইটা একরকম, এগুলো দেখানোর দরকার নাই, এগুলো আমার সামনে বিস্তারিত আবার আসবে। এলিল একই রকম হইতে পারে, যে দুইটাই ক্যাপিটাল টি। মানে এই জিনটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এই জিনটাও, মানে এও মুভি দেখতে পছন্দ করে, এও মুভি দেখতে পছন্দ করে। এবার আসো বিপরীত ধর্মী হইতে পারে, এ মুভি দেখতে পছন্দ করে, এ করে না, হইতে পারে না এরকম। আচ্ছা, তো যখন আমাদের দুইটা বিপরীত ধর্মী এলিল থাকে, কি ধর্মী স্যার? তখন তারে আমরা এই যে একটা দুইটা বিপরীত না, একটারে আমরা বলি প্রকট এলিল আর অন্যটারে আমরা বলি প্রচ্ছন্ন এলিল। যখন দুইটা বিপরীত ধর্মী থাকে, একটারে বলি প্রকট আর একটারে বলি, নিচে আসবে আমাদের প্রকট আর প্রচ্ছন্ন আসবে। তো প্রকট মানে হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ করে, যে জিতে। আর প্রচ্ছন্ন মানে হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ করে না, যে হেরে যায়, সহজ কথা। আচ্ছা, তাহলে শব্দগুলো কি স্যার? জিন মানে হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক, লোকাস মানে হচ্ছে যে জায়গার মধ্যে জিন থাকে, এলিল মানে কি বোঝায়? ওই দুইটা জিনের একসাথে কি বলে? এলিল। তো এলিলের ক্ষেত্রে দুইটা জিন একই রকম হইতে পারে, ভিন্ন রকম হইতে পারে। যদি একই রকম হয় তাহলে ঠিক আছে, যদি ভিন্ন রকম হয় তাহলে একটারে বলি প্রকট আর একটারে বলি প্রকট। কোনটা? যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে, আর যেটা যেটা প্রচ্ছন্ন এটা বৈশিষ্ট্য প্রকাশ করে না। ধরো আমার কাছে দুইটা জিন, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, একটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, একটা খাটো। একই সাথে লম্বা একই সাথে খাটো কি একটা মানুষ সম্ভব জীবনে? হয় লম্বা হবে নয়। আর একজনে একই সাথে কালো একই সাথে সাদা, এটাকে সম্ভব কোনোদিন না। হয় সাদা হবে নয় কালো হবে, মাঝারি হবে, ওইটা নিয়ে আলোচনা আছে। তো ধরো এই বৈশিষ্ট্যটা কি প্রকাশ পাইছে? লম্বা। কি কি বৈশিষ্ট্য প্রকাশ পাইছে? তাহলে এটার মধ্যে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে মানে কি এই ব্যক্তিটার মধ্যে খাটো জিন আছে না নাই? আছে। তো এই যে দেখা যাইতেছে আছে, কিন্তু এটাকে প্রকাশ পাইছে না। তখন এই ছোট জিনটারে কি কয়? প্রচ্ছন্ন জিন। আর বড় হাতের জিনটারে কয় প্রকট। আমাদের নিচে আছে যে প্রকট আর প্রচ্ছন্ন, আমরা আলোচনা করব। আচ্ছা, এবার আসো হেটারোজাইগাস আর হোমোজাইগাস কি স্যার? আচ্ছা, হোমো মানে আমরা জানি একই রকম, আর হেটারো মানে আমরা কি জানি? ভিন্ন রকম। ওই যে একটু আগে দেখছিলাম না, দুইটা জিন একরকম, টি টি বড় হাতের টি বড় হাতের টি, এরকম যদি দুইটা একরকম হয় তখন তারা আমরা বলি হোমোজাইগাস। কি বলি? আর যদি দেখি যে একজন মুভি দেখতে পছন্দ করে আর একজন করে না, মানে একটা ছোট হাতের টি আর একটা বড় হাতের টি, তখন তারা আমরা বলি হেটারোজাইগাস। কি জায়গা? তাহলে কোন জীবের বৈশিষ্ট্য নির্ণয়কারী জিন দুটি যদি সমপ্রকৃতি, সমপ্রকৃতি শব্দটা খালি দাগ দাও, আর হোমোজাইগাস বলে না, এখানে শেষ। সমান প্রকৃতির হয় তখন তারা আমরা কি বলি? বলে স্যার এখন কি এক্সাম্পল গুলো কি আমার লাগবে না? স্যার এক্সাম্পল লাগবে না। কেন লাগবে না? মানে এই এক্সাম্পল দিয়ে আমরা তো ক্রস ঘটাবো, আমাদের দুই তিন পেজ পরে ক্রস আছে। তো ওখানে যাই আমরা দেখবো যে বি মানে ব্ল্যাক, বি মানে কি? ওই গিনি পিগ নিয়ে আমরা কাজ করবো। গিনি পিগের কালো পশমের জন্য দায়ী একটা জিন আছে, ওইটা আমরা বড় হাতের বি দ্বারা প্রকাশ করি। আবার গিনি পিগের বাদামি, অনেক গিনি পিগ আছে ওদের পশম বাদামি, ওইটা আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। কি হাতের বি? তো দেখো এখানকার দুইটা বি কি একই রকম না ভিন্ন রকম? একই রকম, দুইটাই বড় হাতের। তো দুইটা বড় হাতের মানে কি হোমো না হেটারো? হেটারো না হোমো? হোমো। একরকম। আবার এটার ক্ষেত্রে দুইটা কি হাতের? ছোট হাতের। তার মানে একরকম না দুই রকম? একরকম। দুইটা অক্ষর যদি একরকম হয় তখন আমরা কি জায়গায় বলি? হোমোজাইগাস। আবার হেটারোজাইগাস কাকে বলে? ব্র্যাকেট দাও, যে অসম প্রকৃতির, এই শব্দটা দাগ দাও, অসম প্রকৃতি। তার মানে জিন দুইটা কি একরকম হবে না দুই রকম হবে? দুই রকম। সহজ কথায় ওই যে এখানে আছে একটা বড় হাতের টি আর একটা, আর এই টি দ্বারা কিন্তু আবার ওই যে পশম টসম বোঝা নেই, টি দ্বারা বোঝায় টল মানে লম্বা। তাহলে ছোট হাতের টি দ্বারা কি বোঝাবে? খাটো। তো যখন একটা বড় হাতের একটা ছোট হাতের দুইটা দুই রকম, তখন এটা আমরা কি বলি? হেটারোজাইগাস। আমরা এগুলো নিয়ে ক্রস ঘটাবো, এই জন্য এগুলো দাগানোর দরকার নেই, খালি কাকে বলে ব্র্যাকেট দিয়ে ফেলি। এবার আসো এই হেটারোজাইগাসের মধ্যে যে দুইটা দুই রকম অক্ষর, একটা অক্ষরে আমরা বলি প্রকট আর একটা অক্ষরে আমরা বলি প্রচ্ছন্ন। তো প্রকট বৈশিষ্ট্য কারে কয়? প্রকট ইংরেজি নামটা দাগ দাও, ডোমিন্যান্ট। ডোমিন্যান্ট মানুষ কয় না যে আমার উপর ডোমিন্যান্ট করতেছে। আচ্ছা, তো খেয়াল করো আমি বলতেছি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে। কি জীবে স্যার? মানে হোমোজাইগাস মানে কি? দুইটা একই রকম, অথবা এমন হইতে পারে দুইটাই ছোট হাতের টি। ওকে, দুইটারে যখন তুমি ক্রস ঘটাবা, কি ঘটাবা? দেখো এই গাছটা কেমন হবে জানো? লম্বা। কেন লম্বা? এটা বড় হাতের টি মানে কি? লম্বা।
এই বড় হাতের টি মানে কি, ওর মধ্যে কয়টা জিন আছে, দুইটা জিনই লম্বা, তাহলে এই তো আল বা লম্বা হবেই। আবার এই আর একটা গাছ, এই গাছের এই অক্ষরটা কি, খাটো, ছোট হাতের টি খাটো, ওইটাও কি খাটো, তাহলে কয়টা জিন, দুইটা, দুইটা জিনই কি খাটো, তো এই গাছটা অবশ্যই কি হবে, খাটো। তো এখন আমি কি করলাম, এই লম্বা গাছ ওই খাটো গাছের মধ্যে ক্রস ঘটাইলাম, কি ঘটাইলাম, ক্রস ঘটানোর পরে পরবর্তীতে F1 জনুতে, মানে আমরা জানি একবার ক্রস ঘটালে কি জনু বলি, F1 জনুতে যে গাছগুলা জন্ম হয়, ওই গাছের মধ্যে যে একটা আমাদের যে গাছগুলো হয় এগুলোর মধ্যে কেমন বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, অক্ষরগুলো কি আসছে, একটা বড় হাতের টি আর একটা, কিন্তু এইটাও লম্বাই হয়, কি হয় স্যার, তাহলে আমি দেখো কি বলি, আমি গাছ নিয়েছিলাম কি লম্বা, দুইটা বড় হাতের টি লম্বা, আরেকটা গাছ নিয়েছিলাম কি, দুইটা ছোট হাতের টি লম্বা, কিন্তু আমি যে নতুন গাছগুলো পাইছি এগুলো লম্বা গাছে পাইছি, বাট একটা পাইছি বড় হাতের টি আর একটা পাইছি, কথা কি বুঝতে পারতেছো, আমি নিয়েছিলাম হোমোজাইগাস লম্বা আর হোমোজাইগাস খাটো, হোমো মানে তো বোঝা একরকম, কিন্তু আমার যে গাছগুলো আইছে এই গাছ হয়ে গেছে লম্বা, কিন্তু হোমোজাইগাস লম্বা না, হ্যাটারোজাইগাস লম্বা, কারণ অক্ষর দুইটা একরকম না, দুই রকম। এই হ্যাটারোজাইগাস গাছ যে আমি পাইছি, এই যে হ্যাটারোজাইগাস গাছ পাইছি, এই হ্যাটারোজাইগাসের মধ্যে দুইটা দুই রকম অক্ষর পাইছি, তো যেই অক্ষরটা আমার বৈশিষ্ট্য প্রকাশ পায় তারে আমরা কি বলি, তো তুমি এখান থেকে এসে দাগ দাও যে হ্যাটারোজাইগাস জীবে, এখান থেকে ব্র্যাকেট দাও, যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তারে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। মূল কথা, যেটা প্রকাশ পাবে এটার কি বলবো, প্রকট, আর যেটা প্রকাশ পাবে না এটার বলবো প্রচ্ছন্ন। আচ্ছা, তার মানে ওই যে মটর গাছের ক্ষেত্রে এটা একটু দাগ দাও, লম্বা বৈশিষ্ট্য হচ্ছে প্রকট, কারণ আমরা কি বলছি তো খেয়াল করো, এখানে একটা বড় হাতের টি আর একটা গাছটারে কি বলছি, তাহলে কোনটা প্রকাশ পায়, লম্বা প্রকাশ পাইছে না খাটোটা, লম্বারে কি দ্বারা প্রকাশ, ক্যাপিটাল টি, লম্বা জিতছে, খাটো কি পারছে না হারছে, তাহলে মটরশুটি গাছের ক্ষেত্রে লম্বাটা হচ্ছে প্রকট, তাহলে খাটোটা কি হবে, কারণ খাটো, যখন মটরশুটি গাছের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য থাকে খাটো বৈশিষ্ট্য থাকে, খাটোটা প্রকাশ পায় না, কোনটা প্রকাশ পায়, লম্বাটা। এবার এসব প্রচ্ছন্ন, তো প্রচ্ছন্নতে এখানে এসো যে জীবের এখানে ব্র্যাকেট দাও, অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ব্র্যাকেট দেয়, যেটা অপ্রকাশিত থাকে মানে যেটা প্রকাশ পায় না এটা আমরা কি বলি, প্রচ্ছন্ন, এটা অলরেডি আমরা জানি। তো এখানে আমার ব্যাখ্যা দিচ্ছি ওই মটরশুটি গাছ, আমরা এত কিছু লাগবে না, তুমি দেখ দাও মটর গাছে খাটো বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন, তো মটরশুটি গাছে এটা লম্বাটা হচ্ছে প্রকট আর খাটোটা হচ্ছে, শুধু মটরশুটি গাছের জন্য না, আমরা অনেক কিছুর জন্য বলতে পারি, এই যে এটার ক্ষেত্রে কালো পশমটা হচ্ছে প্রকট আর বাদামি বৈশিষ্ট্য হচ্ছে, কারণ বাদামিটার কি দ্বারা প্রকাশ করছে, ছোট হাতের বি, আর কালোটার কি দ্বারা প্রকাশ করছে, তুমি বড় হাতের অক্ষর দেখলে বুঝবা এটা প্রকট, আর ছোট হাতের অক্ষর দেখলে এটা কি বুঝবা, প্রচ্ছন্ন, সহজ কথা। এবার আসো জিনোটাইপ, কি টাইপ, দুইটা শব্দ আছে, একটা জিনোটাইপ আর একটা ফিনোটাইপ। এটা পড়তে মজা লাগে কেন জানো, কারণ দুইটা সবগুলো জোড়া জোড়ায় থাকে, প্রকট, প্রচ্ছন্ন, হোমোজাইগাস, হেটারোজাইগাস, জিনোটাইপ, ফিনোটাইপ, এলিল, আরেকটা কি ছিল, লোকাস, জোড়া জোড়ায়। জিনোটাইপ ফিনোটাইপ অনেক সময় একবার বোধ আলোচনা করছিলাম তোমাদের কখনো না কখনো। তো দেখো জিনোটাইপ শব্দের আগে যে কি আছে, জিন আছে কিনা, জিন একটা শব্দ, আচ্ছা, তো জিনের গঠনটারে বলে জিনোটাইপ, কি বললাম, আচ্ছা একটু আগে তোমার আমি বলছি মটরশুটি গাছের ক্ষেত্রে বড় হাতের টি লিখছি, বলো তো বড় হাতের টি লিখলে বাংলায় কি লিখি, ছোট হাতের টি লিখছি, বলো তো কি লিখি, খাটো। এটা কিন্তু একটা সিঙ্গেল জিন, কিন্তু আমরা জানি জিন সিঙ্গেল সিঙ্গেল থাকে না, জোড়া জোড়া থাকে, তো কেমন থাকতে পারে, কি দিয়েছি দুইটাই বড় হাতের টি, আবার এমন থাকতে পারে কিনা দুইটাই, আবার এমন থাকতে পারে কিনা একটা বড় হাতের একটা ছোট হাতের। আচ্ছা ধরো এই দুইটাই বড় হাতে, তাহলে গাছটা কি হবে, স্যার এটা কিন্তু কোনো গাছ না, এটা একটা জিন খালি, আর এটা কিন্তু একটা কি গাছটা বোঝাইতেছে, গাছটা কি লম্বা, দুইটাই ছোট হাতের, গাছ কেমন হবে, খাটো, বুঝে ফেলছো, দুইটাই একটা বড় হাতের একটা ছোট হাতের, আমরা জানি লম্বাটা জিতে, দুইটা যেহেতু একসাথে তাহলে লম্বা হবে। এই যে স্যার এই অক্ষরটা, অক্ষর দ্বারা জিনটারে প্রকাশ করছি না, এই ইংরেজি অক্ষরটা হচ্ছে জিনোটাইপ, আর এই অক্ষরের কারণে বাংলা একটা রেজাল্ট বলছো না তুমি, লম্বা, এটারে বলে ফিনোটাইপ। তার মানে একটা জীবের ভিতরে জিনের যে গঠন, ওই গঠনটারে কয় জিনোটাইপ, আর ওই জিনের গঠনের কারণে একটা বৈশিষ্ট্য থাকবে না, থাকবে না, ওই বৈশিষ্ট্যটারে বলে ফিনোটাইপ। তার মানে আমি বাংলা লেখাগুলো কি টাইপ, ফিনোটাইপ, আর ইংরেজি অক্ষরগুলো এগুলো কি টাইপ, কথা ক্লিয়ার। তাহলে জিনের গঠনকে বলে জিনোটাইপ আর বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ। তাহলে জিনের গঠন কই, এই যে জিনোটাইপ কাকে বলে, জাস্ট ব্র্যাকেট দাও, যে জিন যুগলের গঠনকে, যুগল মানে তো বুঝো দুইজন, আমরা কি জিন একটা নিয়ে কাজ করি না দুইটা নিয়ে কাজ করি, তো জিনের যে গঠন এই অক্ষরটারে কি বলে, জিনোটাইপ। আচ্ছা লাগবে না, এবার আসো ফিনোটাইপ, কি টাইপ, তো ফিনোটাইপ কারে কয়, ব্র্যাকেট দাও, জাস্ট একটা কথা থাকতো, বাহ্যিক লক্ষণ, কি লক্ষণ স্যার, ওই যে বড় হাতের টিটি থাকলে লম্বা বলি, ছোট হাতের টিটি থাকলে খাটো বলি, আবার একটা বড় হাতের একটা ছোট হাতের থাকলে কি বলি, লম্বা বলি। তো এই যে জিনের যে গঠনের কারণে জীবের যে বাহ্যিক একটা বৈশিষ্ট্য দেখা যায়, লম্বা, খাটো নাকি কালো নাকি সুন্দর, তো ওইটার আমরা কি বলি, ফিনোটাইপ। তো ফিনোটাইপ কি হইতে পারে,
আকার হইতে পারে, আকৃতি হইতে পারে, বর্ণ, এগুলো দেখানোর দরকার নেই, আরো অনেক কিছু হইতে পারে। মূল কথা জীবের বাহ্যিক যে বৈশিষ্ট্য নিয়ে তুমি কাজ করো, ওটা দেখলে যে বলো যে ও চাল চলন এরকম, ও দেখতে এরকম, ও দেখতে ওইরকম, এটার আমরা কি টাইপ বলি? তো আমরা নর্মালি গাছ দেখে ফিনোটাইপ বলতে পারি, জিনোটাইপ বলতে পারি। জিনোটাইপ কি আমরা জানি? এটা তো আমরা পুরা এটারে ওই যে ভিতরে মূল কথা ক্রোমোজোম চেক করা লাগবে, সহজ কথা। ওটা তো আমাদের পক্ষে আসলে পসিবল না। আচ্ছা দেন চলে এসো, দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে আমরা এই শব্দগুলো শেষ করে দিই। প্যারেন্টাল জেনারেশন আর কি বলছে? অপত্যম। সহজ কথায় ধরো তোমার বাবা মা হচ্ছে প্যারেন্ট, আর তুমি হচ্ছে কি শিশু, তাই না? শিশুর আমরা কি বলি? অপত্য। তাহলে ধরো আমি একটা লম্বা গাছ নিলাম, আর একটা কি গাছ নিলাম? খাটো গাছ। দুইটা মিলে জিলে যে গাছগুলো হচ্ছে সবগুলো কি হয়ে গেছে? তো এই দুইজনের কয় প্যারেন্ট, পিতা মাতা, আর এর কয় কি? অপত্য। কথা বুঝতে পারছো? এর সন্তান না, সন্তানের কি বলি আমরা? অপত্য। তো প্যারেন্টাল জেনারেশনকে আমরা বলি পি। প্যারেন্টের প্রথম অক্ষর কি? পি, P1। আর অপত্য বংশগুলোর আমরা বলি F1, F1 অথবা F2। আমরা অপত্য কি আমরা একবার করি না দুইবার করি স্যার? বিয়ে কি একবার করাই একটা ঘটনা? দুইবার করাইছিল। মেন্ডেলে কয়বার করাইছিল? দুইবার। যে লম্বার খাটো ক্রস ঘটাইছে, লম্বা হয়েছে, উনি থাইমা ছিল না, এই লম্বা গাছ দুইটার মধ্যে আবার বিয়ে করাই দিছে। তখন এই যে এটারে আমরা বলি P1। কি বলি স্যার? এটা যে রেজাল্ট আইছে এটারে বলি F1, এইটারে আমরা বলি P2। আর এটার মধ্যে যে আবার রেজাল্ট আসবে না, তখন লম্বা গাছও আসে খাটো আসে, ওইটারে আমরা বলি F2। কথা বুঝতে পারতেছো? তাহলে F1 জনু এটারে বলি দেখো প্রথম অপত্য বংশ, আর F2 জনু এটারে বলি দ্বিতীয় অপত্য বংশ, আর পিতা মাতাকে বলি P1। এই শব্দগুলো দেখো আর কিচ্ছুই লাগবে না। এবার আসো, দুইটা সংকরণ করছিলাম মনে আছে? মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিডে কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলাম, ডাইহাইব্রিডে কয় জোড়া? এই দুইটা কথা আবার আসছে। তো অলরেডি আমরা একবার ব্যাখ্যা করছি, জাস্ট আমরা একটু দাগালাম। 11 নম্বর, এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। তো কাকে বলে? ব্র্যাকেট দিয়ে ফেলো খালি, যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। তাহলে জীবের এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে আমরা কি বলি? মনোহাইব্রিড। তো বিজ্ঞানী মেন্ডেল প্রমাণ করছিল মনোহাইব্রিড ক্রসে অনুপাত আসে 3:1। দাগ দাও, এটা পাশে স্টার দিয়ে রাখ। আমরা অলরেডি অনুপাতটা পাইছি না পাই নাই? কার অনুপাত? লম্বা আর খাটো। লম্বাটা কি প্রকট না প্রচ্ছন্ন পাইছিলাম? আর খাটোটা? তো এই যে এখানে এসে দাগ দাও, এই যে প্রকট আর প্রচ্ছন্ন অনুপাত। তাহলে মনোহাইব্রিড ক্রসে প্রকট প্রচ্ছন্ন অনুপাত কত? 3:1। আর কিছু লাগবে না আপাতত, আমরা তো এগুলো ক্রস করে প্রমাণ করবো। এবার আসলে ডাইহাইব্রিড ক্রস কি স্যার? বা দ্বিসংকর, দ্বিসংকরায়ন। আচ্ছা কাকে বলে? ব্র্যাকেট দাও। কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো স্যার? তখন আমাদের অনুপাত কত আসে জানো? অনুপাতটা দাগ দাও, 9:3:3:1। 5 দিয়ে রাখো। মনে আছে ওই যে গোল সবুজ, কোন চিজে সবুজ, গোল হলুদ পাইছিলাম 9:3:3:1, ওই অনুপাতটা এখানে নিচ্ছি। আর কিচ্ছু আপাতত লাগবে না। আচ্ছা এবার আসো, দুইটা ক্রস আছে, এই দুইটা ক্রস আমরা পরীক্ষা প্রচুর প্যাচ লাগাই ফেলি। আমরা এটা দিয়ে শেষ করতেছি, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। আমার নিজের প্যাচ লাগে না, কোনটা জানি টেস্ট ক্রস, কোনটা জানি ব্যাক ক্রস। রিটেন আসলে আমি নিজেও লিখতে পারবো না, এমসিকিউ আসলে পারবো। কেমনে মনে রাখি জানো? ব্যাক, ব্যাক অর্থ কি? পিছনে। তো ওইটা দিয়ে আমি মনে রাখি যে ব্যাক মানে পিছনে, টেস্ট মানে কি? পরীক্ষা করা বা চেক করা। কি করা স্যার? মানুষের চেক করে না যে আসলে মানুষটা ভালো না খারাপ, চেক করে না এরকম, তো ওই রকম আর কি। তো টেস্ট ক্রস থেকে আমরা কি মনে রাখবো? যে একটা জিনিস, একটা মানুষ ভালো না খারাপ এটা চেক করবো। তো একটা জীব, ধরো এখন আমি, আমার কি দেখতেছো? খাটো, খাটো দেখতেছো না? তো খাটো এমন এমন তো হইতে পারে আমি, না এটা সম্ভব না, আমি এই খাটো, তাই না? তাহলে আমি কি হাঁটাও জায়গা সমুদায় গাছ? সমুদায় গাছ। আর যদি আমি লম্বা হইতাম তাহলে দুই রকম হইতে পারতাম। যদি আমি লম্বা হইতাম তাহলে এই এরকম লম্বা হইতে পারতাম, আবার এই লম্বাটাও হইতে পারতাম, তাই না? এটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা, আমার দুইটা জিনে লম্বা, এই জন্য আমি লম্বা। আর এটা হচ্ছে কি অবিশুদ্ধ লম্বা বা হ্যাটারো গেছে লম্বা, একটা জিন লম্বা আর একটা খাটো, কিন্তু লম্বাটা জিতে গেছে। আর আমি যেহেতু খাটো, তো চোখ বন্ধ করে আমারটা কোনটা হবে? টিটি, তাই তো? তো এই যে আমার এখন এটা দেখে কি বুঝলাম? আমি হ্যাটারো গেছে হোমোজাইগাস, হোমোজাইগাস। আমি হোমোজাইগাস না হ্যাটারো গেছে, এটা চেক করার নামই হচ্ছে কি টেস্ট কোর্স। তো টেস্ট কোর্স মানে হচ্ছে চেক করবা। কি করবা? তো জানা শব্দটা দিয়ে রাখে, জানা ভাষা একটু জানা দেখলে তো একটা মানুষ ভালো না খারাপ এটা জানা বা চেক করা, জানা বা চেক করা। স্যার কেন আমি বলি? কারণ এটা এমসিকিউ তে প্যাচ লাগিয়ে যায়, কারণ দুইটা একরকম লাগে আমার কাছে। তো কোনো একটা জিনিস ভালো না খারাপ মানে হেটারোজাইগাস না হোমোজাইগাস, এটা চেক করার নাম কি? এটা চেক করার নাম হচ্ছে টেস্ট কোর্স। তো টেস্ট কোর্স কারে কার ব্র্যাকেট। যে আমি যে জনুগুলা পাইছি, ওই যে বাচ্চাগুলা পাইছিলাম, প্রথম ক্রস করাইয়া F1 জনু, দ্বিতীয় ক্রস করাইয়া F2 জনু, ওইগুলা কি আসলে বিশুদ্ধ লম্বা না বিশুদ্ধ খাটো নাকি অবিশুদ্ধ লম্বা, এগুলা চেক করার জন্য আমরা কি করি? এগুলার সাথে তুলনা করি।
কার সাথে? মায়ের সাথে তুলনা করে আমরা মানে মূল কথা চেক করি। এটার আমরা কি বলি? টেস্ট ক্রস। কি ক্রস? তো এখানে হচ্ছে আমার একটা টেস্ট ক্রসের অনুপাত দেওয়া আছে যে একটা লম্বা গাছ আর একটা বিশুদ্ধ খাটো গাছ, একটা সংকর লম্বা গাছ। কি লম্বা গাছ? দেখো, তা এটা কিন্তু বিশুদ্ধ লম্বা না, কি লম্বা? কারণ একটা বড় হাতের একটা বড় হাতেরটা জিতে গেছে এই জন্য। আর বিশুদ্ধ লম্বা বলে দুইটা কি হাতের হইতো? বড় হাতের। একটা সংকর লম্বা গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো। আর খাটো সবসময় কি হয়? বিশুদ্ধ হয়, কারণ খাটো সম্ভব না কোনোদিন। কারণ এটা খাটো সম্ভব না, এটা লম্বা হয়, এটা লম্বা হয়। আর এটা খাটো। তো খাটো সবসময় বিশুদ্ধ হয়, কারণ দুইটা একরকম। ঘটাইলে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত। দেখ দাও, ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত কত? এটা এমসিকিউতে আসে। ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত হয় এক অনুপাতে। বাট তখন খাটো যতগুলো আসবে, লম্বা ততগুলো আসবে। তো এটা ক্রস করে দেখানো লাগবে তোমার, আমরা ক্রস সামনে দিয়ে শিখবো। এটা এমসিকিউতে আসে, এটা মনে রেখে দাও। তার মানে একটা বিশুদ্ধ খাটো গাছ আর একটা সংকর লম্বা গাছের ক্রস ঘটাইলে লম্বা গাছ খাটো গাছের অনুপাত কত আসবে? স্যার এটা তোমার কাছে এখন এটা মুখস্থ লাগতেছে, বাট এটা পুরো ক্রস করা লাগবে আমার এখন। ক্রস করে আমি দেখাতে পারছি, আমি ক্রস করে দেখাই একটু। আচ্ছা, এটাকে শেষ করে আমি ক্রসটা করে দেখাই যে কেমনে আসে। এবার আসে ব্যাক ক্রসটাকে দেখাবো। কি ক্রস? ব্যাক। ব্যাক মানে কোন দিকে যাওয়া স্যার? পিছনের দিকে। তো এখানে এসে দেখবা যে কি করবা, F1 জন্য। আচ্ছা, F1 মানে কি সন্তান বোঝাইতেছে না মাতা, পিতা মাতা বোঝাইতেছে? তো ওই সন্তানের সাথে পিতা মাতার ক্রস ঘটাবা, সহজ কথায়। তাহলে কি করলা তুমি? পিছনের দিকে আগে আসলা না। মানুষের ক্ষেত্রে তো এটা পসিবল না, কিন্তু ওই মোরগ মুরগি খেতে দেখবা যে একটা ওই যে মোরগ আছে না, বা সহজ কথায় একটা মুরগি ধরো 10টা ডিম পাচ্ছে, 10টা ডিমের মধ্যে যে বাচ্চাগুলো হয় দেখবা 2-3টা মোরগ হয় আর বাকিগুলো মুরগি হয়, হয় না? তো ওই মোরগের বাচ্চাগুলো একদিন বড় হয়, বড় হয়ে ওই মায়ের আবার দেখবা যে ওই মাকে দৌড়ানি মারে, পারে না? তো ওদের ক্ষেত্রে এটা পসিবল। তো এইখানে যেটা হইতেছে যে, আর গাছপালার ক্ষেত্রে তো, গাছপালা যদি তুমি এমনি ক্রস করো, গাছপালা কিছু করবে তোমারে না। তুমি একটা গাছ থেকে একটা চারা হয়েছে, ওই চারা নতুন যে চারাগুলো হয়েছে ওই চারার পরাগরেণু নিয়ে মা গাছের সাথে ডিম্বাণুর সাথে মিশে দিতে পারবে না? ও কিছু করতে পারবো তোমার? তো এগুলো গাছের ক্ষেত্রে সম্ভব, বা অবুজ প্রাণীর ক্ষেত্রে সম্ভব। তো ব্যাক্রস কারে কয়? F1 জরুর মানে এটা কি? অপত্য, মানে শিশুর সাথে কার ক্রস ঘটাই দিবা? পিতা মাতার ক্রস। তাহলে পিছনের দিকে গেল না, এটা মানে আদি যুগের মধ্যে চলে গেল একটা। তো এইটারে আমরা বলি ব্যাক্রস। কি ক্রসটা? আচ্ছা, লাস্ট আছে জিনোম। জিনোম কারে কয়? জিন তো বুঝো নাকি? আমরা বলছি জীবের বৈশিষ্ট্য গঠনের একক কি বলি আমরা? জিন। তো তোমার দেহের মধ্যে যত জিন আছে সবগুলো জিনের একসাথে জিনোম কয়। কি কয়? তো মূলত সবগুলোর একসাথে কয় না। আমরা জানি আমাদের ক্রোমোজোম কয়টা? 46টা। 23টা কার? বাবার। 23টা কার? মায়ের। 23টা ক্রোমোজোমে যতগুলো জিন আছে ওইগুলোর একটা জিনোম কয়। বাবার 23টা ক্রোমোজোমে যতগুলো জিন আছে সবগুলোর আরেকটা জিনোম কয়। তো আমাদের দেহে জিনোম কয়টা থাকে? 2টা। তাহলে কয় জোড়া জিনোম থাকে আমাদের? এক জোড়া বা 2টা জিনোম। সহজ কথায় যে জনন কোষের ক্রোমোজোমের মধ্যে বিদ্যমান জিনের সমষ্টিগুলোর আমরা কি বলি স্যার? মানে যতগুলো জিন আছে ক্রোমোজোমের, জিনের যত জিন আছে সবগুলো জিনকে একসাথে কি বলি? কথা বুঝতে পারছো? আচ্ছা, ওই ক্রসটা দেখাবো। কোনটা? টেস্ট ক্রস। আমি একটু জাস্ট ইয়াতে চলে যাই। কারে কারে নিতে কইছে স্যার? টিটি আর এটিটি। আমি নিয়ে দেখি, খেয়াল করো। এই যে খেয়াল করো, এটা কি নিলাম? টিটি। এটা কি খাটানো লম্বা? লম্বা। আর যদি এখন তোমাদেরকে আমি ক্রস শিখাই নাই, আর এটা কি স্যার? খাটা। আমি জাস্ট দেখি এক অনুপাতে এক আসে কিনা আসলে। আচ্ছা, তো এখান থেকে 2টা ক্রোমোজোম তৈরি হবে, বা 2টা জিন তৈরি হবে, একটা বড় হাতের টি আর একটা ছোট হাতের। এখান থেকে 2টা তৈরি হবে, একটা ছোট হাতের টি আর একটাও কি? আর আমরা ক্রস ঘটাও, এইটার সাথে এটারে মিশাও, এটার সাথে এটারে মিশাও, এটার সাথে এটা। তোমার এখন বোঝার দরকার নেই, আমি জাস্ট এক অনুপাতে এক আসে কিনা এটা দেখাইতেছি। তোমার তো আমি ক্রস শিখাই নেই, অর্থাৎ তোমার এখন বোঝার দরকার নেই। জাস্ট দেখো আমি কি করতেছি। একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি, তারপরে আরেকটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা ছোট হাতের, আরেকটা ছোট হাতের, আরেকটা ছোট হাতের, একটা ছোট হাতের। বলো তো খাটো না লম্বা? বলো তো খাটো না লম্বা? তো বুঝতেছো খাটো না লম্বা? খাটো না লম্বা? মিলছে কিনা? খাটো 2টা, লম্বা 2টা, কাটাকাটি করলে এক অনুপাত। মিলছে স্যার কথাটা? এটাই বলতে চাইছি। ঠিক আছে, আজকে এতটুকুই। কালকে থেকে আমরা ক্রস করা শুরু করবো আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাস। কালকে পড়বা? পড়বা না? আচ্ছা ঠিক আছে, কালকে ম্যাথ রাখবো কিনা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যাবো কা? রাখি, ম্যাথ ম্যাথ প্রাইভেটে রাখি। হ্যাঁ, আসবা তো? না আসলে বলো, সমস্যা না। যদি না আসতে চলো রাখবো না, যদি বলো আসবা। আসবা, বাড়িতে চলে যাবা? বিকালে রাখলে পারবা কিনা? শনিবারে তো পড়াই লাগবে, তাইলে বৃহস্পতিবার বিকেলে আর শুক্রবার বিকেলে আসা লাগবে না মানে? কি শুরু করতেছে? না, এটা ফার্স্ট ইয়ারের জন্য।
তোমাদের জন্য মানে নতুন ব্যাচ না, মানে তোমরা যেটাতে আছো ওইটার মধ্যেই স্টুডেন্টদের জন্য আর কি।